আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার। তোমাদের আজকে জুলজি ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হবে। তো সবার আগে 10 মিনিট স্কুলের আইমান সাদিক ভাইয়াকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। ওনার মাধ্যমে কিন্তু তোমরা যারা স্টুডেন্ট আছো এবং আমরা যারা পড়াই একটা বিশাল একটা কানেক্টিভিটি সুযোগ পাচ্ছি আমরা, কারণ বাংলাদেশের সারা জায়গা থেকেই হয়তো আমাকে কেউ পার্সোনালি ভাবে বাস্তবে দেখো নাই, কিন্তু আমার ক্লাসগুলো হয়তো পাচ্ছ বা অন্যান্য সাবজেক্ট ক্লাসগুলো পাচ্ছ। তো এই জন্য স্পেশাল রেসপেক্ট ফর আইমান সাদিক ভাইয়া। আর একই সাথে অপর ভাইকে অনেক থ্যাঙ্কস জানাই আমাকে এই প্ল্যাটফর্মে ক্লাস দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। যাই হোক, আজকে এইচএসসি বায়োলজির মধ্যে তোমাদের জানা যে জুলজি এবং বোটানি দুইটা পার্ট থাকে। তার মধ্যে জুলজির মধ্যে কিছু কিছু চ্যাপ্টার তোমাদেরকে এই বছরে এইচএসসি সিলেবাসে কমিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জুলজি চ্যাপ্টার 1-এর মধ্যে, যেটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস। তো তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু সিলেবাসটা শর্ট করে দেওয়া হয়েছে, তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমাকে অবশ্যই যে লাইনটাই পড়বা এবং যে টপিকটাই পড়বা ধরে নাও যে এটাই পরীক্ষায় চলে আসছে। কারণ তুমি চিন্তা করো যে 5টা চ্যাপ্টার থেকে যদি 5টা প্রশ্ন করে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। এখান থেকে সিকিউ হবে এবং এখান থেকে এমসিকিউ হবে। তো তোমাকে বুঝতে হবে যে যেহেতু সিলেবাসটা শর্ট করে দিয়েছে, আমাকে প্রত্যেকটা লাইন একদম ভেঙে ভেঙে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, কোনো রিস্ক নেওয়া যাবে না। আমাদের সিলেবাসটা শর্ট করে দিয়েছে, আমরা হ্যাপি, ওকে, কিন্তু আমাদেরকে এই শর্ট সিলেবাসটাকে আমরা একদম পুঙ্খানুপুঙ্খ রূপে একদম বিশ্লেষণ করে পড়তে হবে। হ্যাঁ, যদি আমরা পুরো বইটা থাকতো, আমাদের পুরো সিলেবাসটা যদি থাকতো, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটু মেইন টপিকগুলো হয়তো পড়তাম আর বাকি জিনিসগুলো হয়তো বাদ দিতাম। তো এখন কিন্তু ওই বাদ দেওয়ার সুযোগটা একদমই নাই, তোমাকে সব কিছু লাইন বাই লাইন পড়তে হবে, ওকে। আর আমি তোমাদের সাথে যে বায়োলজির যে ক্লাসগুলো নিব, আমি প্রত্যেকটা জিনিস আমি মেইন লাইন বাই লাইন পড়াবো, মেইন টপিকের পাশাপাশি প্রত্যেকটা লাইন আমি ভেঙে পড়ানোর চেষ্টা করব, ওকে। আর তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। আমি একটা কথা বলি, তোমাকে অবশ্যই জুলজির ক্ষেত্রে গাজী আজমল স্যারের বইটা ফলো করতে হবে এবং বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যারের বইটা ফলো করতে হবে। যারা আগে থেকে করো নাই, এখন অনেক সময় দেখা গেছে বিভিন্ন রাইটারের বই পড়া, তবে এই দুইটা বই মাস্ট লাগবে এবং এই দুইটা বই পড়লেই তোমার এইচএসসি এবং মেডিকেলের জন্য মোর দেন এনাফ, ওকে। তো এই জিনিসটা হচ্ছে ওকে। তোমাদের ফ্রেন্ডদের মধ্যে যারা আছে, যারা এই কোর্সে আছে, এইচএসসি কোর্সে যারা ভর্তি হয়েছে, সবাইকে একটু মেনশন দিয়ে দাও এবং ক্লাসের ব্যাপারে একটু জানিয়ে দাও, ওকে। আচ্ছা, সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড এবং লেখা সব কিছু স্পষ্ট কিনা আমাকে একটু কনফার্ম করো, ওকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে জুলজি চ্যাপ্টার 1-এ যেটা রয়েছে যে প্রাণীর শ্রেণীবিন্যাস, সেটা আমরা একদম বিস্তারিতভাবে পড়বো। আমার কথা হচ্ছে যে তুমি দেখো, এখানে কিন্তু আমাদের সময়ও কিন্তু কম সময়ের মধ্যে আমাকে অনেক বড় বড় চ্যাপ্টারগুলো শেষ করতে হবে, তবে কোনো জিনিস বাদ দেওয়া যাবে না। আমার কথা হচ্ছে, আমার লংগেস্ট লাইভ ক্লাস 3 ঘন্টা 7 মিনিট আছে। তো আমি এতটুকু ডেডিকেটেড, তোমাদেরকে এতটুকু ডেডিকেটেড হতে হবে, কারণ তোমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, সারা বছর পড়ো নাই, এখন এই কয়েকটা দিন অন্ততপক্ষে পড়তে হবে, কারণ সব কিছু স্বাভাবিক হয়ে আসতেছে, পরীক্ষা আর পিছানোর সুযোগ নাই, ওকে। তো তোমাদেরকে যে কাজটা করতে হবে, আমি যেটা বুঝাবো ঠিক সেটা বোঝার চেষ্টা করবা। যদি ইচ্ছা হয় তুমি রাফলি কিছু নোট করবা, আর তোমাদের একদম সুন্দর করে নোট করা আছে, লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে, ওইখান থেকে লিঙ্ক থেকে তুমি ক্লাসগুলো মানে আমি যা এখানে বুঝাবো, যা এখানে লিখবো, সব কিছু নোট করা আছে, অ্যাজ ইউজুয়াল অন্যান্য ক্লাসের মতোই সুন্দর করে নোট করা আছে। সুতরাং আমি কি বললাম সেটা যদি না লিখতে পারো, সেটা নিয়ে হাহুতাশ করার দরকার নেই। জাস্ট চিন্তা করবো আমি যেটা বলতেছি, আমি যেটা লিখতেছি, সেটা তোমরা বুঝতেছো কিনা। বুঝলে নোটটা পেয়ে যাবা, নোট একদম টাইপ করা নোট, সুন্দর নোট থাকবে, নোট পেয়ে যাবা তোমরা, লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবা, ওকে। আচ্ছা, তাহলে তোমাদের মূল কথাটা হচ্ছে যে আমি যা বুঝাচ্ছি, যা বলতেছি, তোমরা বুঝতেছো কিনা সেটার উপর ফোকাস করবা। হ্যাঁ, সাথে স্যারের সাথে কিছু কিছু নোট করলে আমাদের মেমোরাইজ হয়ে যায়, পড়াটা মুখস্থ হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো যে কোনটা পড়াচ্ছি সেটা একটু রাফলি একটু নোট করলা, যদিও তোমাদের সুন্দর করে পিডিএফ নোট করা আছে, এটা তোমরা না পারবা, ওকে। ভেরি গুড, ওকে, সব কিছু ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আমরা জুলজির চ্যাপ্টার 1-এর নামটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখতেছি প্রাণীর শ্রেণীবিন্যাস। আচ্ছা, তবে এখানে কিছু এমসিকিউ আছে, ইনফরমেশন আছে প্রথম দিকে। আচ্ছা, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে বিভিন্ন পর্ব: পরিফেরা, নিডারিয়া, পার্টি, হেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, একাইনোডার্মাটা, আর্থ্রোপোডা, কটাটা। এই যে পর্বগুলো, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন পর্বের কি বৈশিষ্ট্য, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, একটু পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি।
এখানে 9টা পর্ব আছে, 9টা পর্বের আলাদা আলাদা বৈশিষ্ট্য দেওয়া আছে এবং এই বৈশিষ্ট্যগুলো মনে রাখাটা সো টাফ হয় তোমাদের জন্য এবং আমাদের জন্য হয়তো, কারণ আমি টেকনিক্যালি এগুলো পড়ায় দিব। ধরো পরিফেরা পর্বের বৈশিষ্ট্য শিখছো, সেটা যেন আবার একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্যের সাথে যেন ক্ল্যাশ না হয়ে যায়, জগা খিচুড়ি যেন না হয়ে যায়, ঠিক ওইভাবেই পড়ায় দিব, টেকনিক্যালি পড়ায় দিব। অনেকেই বায়োলজিকে ভয় পাও, বায়োলজি বিরক্তিকর লাগে, কিচ্ছু লাগবে না, জাস্ট তোমরা একটু মনোযোগী হয়ে ক্লাসটা করতে হবে। ওকে, তো এই 9টা পর্বের বৈশিষ্ট্য শিখবো, সবকিছু আমরা শিখবো। তবে আমরা পর্বের যাওয়ার আগে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেসিস এই পর্বগুলোতে যাওয়ার আগে আমরা 2টা ক্লাস নিব। আজকে হচ্ছে এই একটা ক্লাস বেসিক ক্লাস, তারপর আরেকটা বেসিক ক্লাস নিব, তারপর পর্বগুলোতে আমরা ঢুকবো। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রাণীর শ্রেণীবিন্যাসটা 2বার হয়েছে, প্রাণীর শ্রেণীবিন্যাস। ওকে, তো এইটার মধ্যে প্রথমে আমরা কিছু ইনফরমেশন, যেটা আমি যদি তোমাদেরকে বলি যে পৃথিবীতে ভাস্কুলার উদ্ভিদের সংখ্যা হচ্ছে 2,70,000। পৃথিবীতে ভাস্কুলার উদ্ভিদের সংখ্যা হচ্ছে কত? 2,70,000। এটা আমাদের এমসিকিউতে লাগবে, এটা প্রথম দিকে এই কথাটা বলে দেওয়া আছে। ভাস্কুলার উদ্ভিদের সংখ্যা 2,70,000। ঠিক আছে, 2,70,000। ঠিক আছে, এটা নোটের মধ্যে লেখা আছে, তারপর আমি একটু বলে দিচ্ছি। এখানে এই ভাস্কুলার কথাটার মানে কি? যে সকল উদ্ভিদের ভাস্কুলার টিস্যু থাকবে এদেরকে বলা হয় ভাস্কুলার উদ্ভিদ। ভাস্কুলার টিস্যু মানে কি? ওই যে জাইলেম ফ্লুয়েম ক্লাস 10-এ পড়ছিলাম পিচ্চিকালে, তো যে সকল উদ্ভিদের জাইলেম প্লাস ফ্লুয়েম টিস্যু থাকবে, জাইলেম ফ্লুয়েম টিস্যু, জাইলেম আর ফ্লুয়েম টিস্যুকে বলা হয় ভাস্কুলার টিস্যু। আর যাদের ভাস্কুলার টিস্যু থাকবে তারাই হচ্ছে ভাস্কুলার উদ্ভিদ। সেই উদ্ভিদের সংখ্যাটা হচ্ছে 2,70,000। এরকম একটা ইনফরমেশন দেওয়া আছে, যদিও আমরা প্রাণী বিজ্ঞান পড়তেছি, উদ্ভিদের একটা নাম্বার দেওয়া আছে। ওকে, আর এই পর্যন্ত এটা হচ্ছে জাস্ট শনাক্তকৃত। পৃথিবীতে কতগুলো উদ্ভিদ আছে এটা বিজ্ঞানীরা এখনো সব তো আবিষ্কার করতে পারে নাই, যতগুলো আবিষ্কৃত হয়েছে তার শনাক্তকৃত ভাস্কুলার উদ্ভিদের সংখ্যা 2,70,000। আর শনাক্তকৃত, খেয়াল করো, শনাক্তকৃত বুঝার চেষ্টা করো, নোট করা আছে যেহেতু বুঝার চেষ্টা করো। শনাক্তকৃত প্রাণীর সংখ্যা হবে 15 লক্ষেরও বেশি। কত লক্ষেরও বেশি? 15 লক্ষ বেশি। জাস্ট আমি যে নাম্বারটা আমার মুখ দিয়ে বের করতেছি সেটা একটু মনে রাখার চেষ্টা করবা, নোট করার দরকার নেই। 15 লক্ষেরও বেশি আছে প্রাণী। এই হচ্ছে মোটামুটি আমরা জেনে গেলাম। তবে এই যে পৃথিবীতে এত প্রাণী, কত প্রাণী? 15 লক্ষ বেশি প্রজাতি আছে, 15 লক্ষেরও বেশি। চিন্তা করা যায়, 15 লক্ষের বেশি। তা শনাক্তকৃত, সব শনাক্ত হয় নাই, বিজ্ঞানীরা শনাক্ত করছে বা আবিষ্কার করছে। এই যে দেখো, যেহেতু আমরা প্রাণী বিজ্ঞান পড়তেছি, আমরা উদ্ভিদের জিনিসটা বাদ দিব এখানে, আমরা মূলত এখন আলোচনা করব প্রাণী নিয়ে। এই 15 লক্ষ প্রাণীকে তুমি যদি সহজভাবে জানতে চাও, কম সময়ে যদি জানতে চাও, তোমাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে হবে। তোমাকে কি করতে হবে? শ্রেণীবিন্যস্ত করতে হবে, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা লাগবে। এই শ্রেণীবিন্যাসটা, অর্থাৎ এই 15 লক্ষ প্রাণীর একটা শ্রেণীবিন্যাস করা হয়, এটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস। এখন আমরা যদি একটু সামনের দিকে যদি আগাই, যে কি সেটা হচ্ছে, আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানিও, বা বুঝতে প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। ওকে, তো আমরা এখন একটা জিনিস, যে এই 15 লক্ষ প্রাণী তো পৃথিবীতে একরকম না, এক একটা 15 লক্ষ প্রজাতি 15 লক্ষ রকম, বিভিন্ন রকম, তাদের মধ্যে বৈচিত্র্যতা রয়েছে। তাদের মধ্যে গরু একরকম, ছাগল একরকম, কুকুর একরকম, বিড়াল একরকম, তাই না? এক একটা প্রাণী এক এক রকম। এই যে বৈচিত্র্য, এটাকে আমরা বলবো প্রাণী বৈচিত্র্য। এটাকে আমরা কি বলবো? প্রাণী বৈচিত্র্য। তাহলে এই যে প্রাণীর বৈচিত্র্যটা, এটা 3 রকমের হতে পারে। প্রাণী বৈচিত্র্যটা কয় রকম হতে পারে? 3 রকমের হতে পারে। তো দেখো, আমি আগে লিখে ফেলি যে 3টা নাম হচ্ছে। একটা হচ্ছে যে এদেরকে হচ্ছে জিনগত, আমরা বলতে পারি যে একই প্রজাতির মধ্যে, আমি আগে একটু বুঝাই ফেলি যে একই প্রজাতির মধ্যে বৈচিত্র্য হতে পারে, বা এক প্রজাতির মধ্যে অন্য প্রজাতির মধ্যে বৈচিত্র্য হতে পারে। আবার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হতে পারে, যে এক এক এলাকার এক এক রকম দেখা যায়। তা আমি যদি একটু তোমাকে বলি, জাস্ট মাথায় সেট করো, মাথায় নাও, খাতায় নেওয়ার দরকার নাই। জিনগত বৈচিত্র্য, প্রথম কি বলছি আমি? জিনগত বৈচিত্র্য। এটা কি বুঝাই দিব, জাস্ট নামটা মনে রাখো। তারপরে হচ্ছে জিনগত বৈচিত্র্যের পরে হচ্ছে তুমি মনে রাখবা যে প্রজাতিগত বৈচিত্র্য। তারপরে আরেকটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ওকে, আচ্ছা দেখো, মানে বললাম যে প্রাণীতে বৈচিত্র্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। তাহলে এই বৈচিত্র্যগুলো কত রকমের হতে পারে? 3 রকমের হতে পারে। জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। এখন কথা হচ্ছে জিনগত বৈচিত্র্য কোনটা?
একদম সিম্পলি চিন্তা করো, ধরো একই প্রজাতির মধ্যে কি বৈচিত্র্য থাকে না? যেমন আফ্রিকান একটা নিগ্রো আর হচ্ছে অস্ট্রেলিয়ান একটা শ্বেতাঙ্গ, তার কি একরকম হবে? দুটোই কিন্তু মানুষ, দুটোই কিন্তু একই প্রজাতি, কিন্তু আফ্রিকান নিগ্রোটা কালো নিগ্রো, আর এই যেটা অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ যেটা ফর্সা, গায়ের রং ফর্সা। দুইটাই মানুষ, কিন্তু দুইটার মধ্যে বৈচিত্র্য আছে। তাহলে একই প্রজাতির মধ্যে যে বৈচিত্র্যটা, সেটাকে আমরা বলবো জিনগত বৈচিত্র্য। আমি আবার একটু বলি, দেশি কুত্তা আর বিদেশি কুত্তা, মানে বিদেশি কুত্তা তো আর বলি না আমরা, বিদেশি কুকুর বা জার্মান শেপার্ড বলে থাকি। আবার দেশি কুকুর এবং বিদেশি কুকুর দুইটাই কিন্তু কুকুর প্রজাতি, তাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেশিগুলোকে লাথি মারতে ইচ্ছা করে, আর বিদেশিগুলোকে কুলে নিয়ে আমরা সেলফি তুলি, হ্যাশট্যাগ দিই, তাই না? তো এই হচ্ছে কথা। তো তাদের মধ্যে দুইটাই কুকুর প্রজাতি, তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। সোজা কথা হচ্ছে, একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্যটা, কুকুরে কুকুরে, মানুষে মানুষে, বিড়ালে বিড়ালে যে পার্থক্য, সেটাকে আমরা বলবো জিনগত বৈচিত্র্য। ক্লিয়ার? এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, বা এটাকে আমরা অন্থপ্রজাতিক বৈচিত্র্য বলতে পারি। এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, এই নামটা এটাকে আরেকটা নাম দিতে পারি, সেটাকে বলতে পারি যে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। কারণ জিনগত বৈচিত্র্যটা একই প্রজাতির মধ্যে হবে, হয় কুকুরে কুকুরে, বিড়ালে বিড়ালে, মানুষে মানুষে, একই প্রজাতির ভিতরে। এই জন্য এটা হচ্ছে অন্থ। শব্দটা কি? অন্থ। একই প্রজাতির ভিতরে যে বৈচিত্র্য, সেটা আমরা অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলবো। তাহলে দেখো, মানুষ এবং মানুষের মধ্যে কিসের পার্থক্য? জিনের পার্থক্য। দেখো, খেয়াল করো, যে আমি আফ্রিকান মানুষ আর অস্ট্রেলিয়ান মানুষ বললাম না, দুইটাই কিন্তু মানে দুইটাই একই প্রজাতি, কিন্তু তাদের মধ্যে কিসের পার্থক্য আছে? কিছু জিনের পার্থক্য আছে। আফ্রিকান মানুষের দেহে এমন কিছু জিন আছে যে কাল্লা, ঠিক আছে, আর অস্ট্রেলিয়ান মানুষের দেহে এমন কিছু জিন আছে যার জন্য সে ফর্সা। এই হচ্ছে কথা। তাহলে একই প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য, এটাকে অন্থপ্রজাতিক বৈচিত্র্য বলবো, এবং তাদের মধ্যে মূল কিসের পার্থক্য? জিনের পার্থক্য। এটা এই জন্য আমরা এটাকে জিনগত বৈচিত্র্য বলবো। এটাকে আমরা কি বলবো? জিনগত বৈচিত্র্য বলবো। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখন আমরা আসি, তাহলে আমি যদি বলি যে এই যে কুকুরে কুকুরে যে বৈচিত্র্য, কিন্তু সিম্পলি লিখে রাখতেছি কুকুরে কুকুরে, জাস্ট বোঝার জন্য। এটা হচ্ছে কুকুরে কুকুরে যে বৈচিত্র্য, একে আমরা বলবো জিনগত বা অন্থপ্রজাতিক বৈচিত্র্য। এখন দেখো, এখন হচ্ছে মানুষ এবং কুকুর যদি চিন্তা করো, যদিও মানুষও আজকাল কুকুর, কিন্তু ওইটা তো আর আমরা কথার কথা বলে থাকি। তাহলে দেখো, দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য, কুকুরে মানুষে, বিড়ালে কুকুরে, অথবা গরুতে ছাগলে যে বৈচিত্র্য, ভিন্ন প্রজাতির মধ্যে বৈচিত্র্য, এক প্রজাতির সাথে অন্য প্রজাতির যে বৈচিত্র্য, তাকে বলবো আমরা প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে দেখো, আমরা এটাকে বলতে পারি প্রজাতিতে বৈচিত্র্য, এটাকে আমরা বলতে পারি আন্থপ্রজাতিক। তো দেখো, দুইটা শব্দের মধ্যে একটা পার্থক্য আছে, একটু খেয়াল করো। এটা হচ্ছে অন্থ, মানে একই প্রজাতির ভিতরে, আর এটা হচ্ছে আন্থ, মানে কি এক প্রজাতির সাথে অন্য এক প্রজাতিতে বৈচিত্র্য, আন্তঃপ্রজাতিক। ঠিক আছে? যেমন আমাদের স্কুলে খেলা হলে আমরা কি বলি? আন্তঃস্কুল। জাতিতে খেলা হলে আন্তর্জাতিক। প্রজাতিতে খেলা হলে, মানে বৈচিত্র্য হলে, সেটাকে আমরা বলবো আন্তঃপ্রজাতিক। ওকে, মানে এক প্রজাতির সাথে অন্য প্রজাতির বৈচিত্র্য। এদের মধ্যে মূল পার্থক্যটা, কুকুরের পার্থক্য, একটা বিড়ালের পার্থক্য, ডিফারেন্ট, আলাদা পার্থক্য। ওকে, আচ্ছা, এটার মধ্যে বুঝতেই পারতেছো, কুকুর এবং বিড়াল, কুকুর প্লাস বিড়াল, কুকুরও বিড়াল। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যদি আসি, খেয়াল করো, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনটা? হ্যাঁ, বা এটা সিম্পল। বাস্তু মানে কি? বাস্তু মানে আবাসস্থল, বসবাসের জায়গা। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা হচ্ছে যে এক এলাকার প্রাণীর সাথে অন্য এলাকার প্রাণীর মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে। যেমন ওই শাকিব খানের একটা ডায়লগ মনে পড়তেছে, যে কি বলছিল জানি, যে সুন্দরবনে শুধু রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে না, সিংহ নাকি থাকে। তো সিংহ বিলুপ্ত হয়ে গেছে বহু বছর আগে, এটা শাকিব খান নিজেও জানে না, ডিরেক্টরও জানে না, কেউই জানে না। তো তোমাদের জানতে হবে, তোমাদের বায়োলজি জানতে হবে। যদি পরবর্তীতে যদি কোনো মুভি টুভি করো, তোমার এই নলেজগুলো থাকা দরকার। তো তুমি ডিরেক্টরকে ধরে দিতে পারবা যে না, সুন্দরবনে সিংহ থাকে না, এটা কথার কথা বলে দিছে। ঠিক আছে? তো যাই হোক, তাহলে সুন্দরবনে কিন্তু সিংহ থাকে না, কিন্তু আফ্রিকাতে গেলে সিংহ পাবা। তাহলে দেখো, সুন্দরবনে কী পাবো আমরা? রয়্যাল বেঙ্গল টাইগার। আর আফ্রিকাতে কী পাবো আমরা? আফ্রিকাতে কী পাবো? সিংহ পাবো। তাহলে দেখো, সুন্দরবনের প্রাণী এবং আফ্রিকানের প্রাণীর সাথে, আফ্রিকার জঙ্গলের প্রাণীর সাথে কি রয়েছে? একটা পার্থক্য রয়েছে। তাহলে এক বাসস্থানের বা এক বাস্তুতন্ত্রের প্রাণীর সাথে অন্য বাস্তুতন্ত্রের প্রাণীর কিছু পার্থক্য রয়েছে। এটা তো একটা উদাহরণ দিলাম। আরও বলতে পারি, যে প্রাণীগুলো জলে জন্মায়, খেয়াল করো, যে প্রাণীগুলো জলে জন্মায়, এদের জলে কি মাছ, এরা কিন্তু আবার ডাঙায় জন্মায় না। যারা মরুভূমিতে জন্মায়, এরা কিন্তু বনভূমিতে না। আবার যারা তৃণভূমিতে জন্মায়, ওরা কিন্তু আবার বনভূমিতে পাবা না। তাই সোজা কথা হচ্ছে
যে এক এক এলাকার প্রাণীগুলোর সাথে অন্য এলাকার প্রাণীর কিছু বৈচিত্র্য রয়েছে, ওটাকে আমরা বলবো বাস্তুতান্ত্রিক। বাস্তু মানে আবাসস্থল বা বাসস্থান। ওকে, আর এগুলো লিখতে না পারলে দুঃখ করার কিছু নেই, খুব সুন্দর একটা চমৎকার নোট হয়েছে আমার নিজের হাতের করা, ওইগুলা টাইপিং করা আছে, লিঙ্ক থেকে তোমরা করে নিতে পারবা। ওকে, আচ্ছা আমরা একটু সামনের দিকে আগাই যাই। সামনের দিকে আগাই, প্রাণী বৈচিত্র্যটা আমাদের যদি এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে প্রাণী, এই যে আমরা প্রাণী বিজ্ঞান পড়তেছি, জুলজি পড়তেছি, জুলজিটাতে পড়তেছি, এই জুলজিকে আমরা অনেক সময় বলি না যে পড়ালেখা কি আবিষ্কার করছে, একে যদি পাইতাম একদম নাকের ডগায় ঘুষি দিতাম বা মার দিতাম, তাই না? হ্যাঁ, এটা দেখো জুলজি প্রথম এই মানে এই প্রাণী বিজ্ঞানটাকে প্রথম গবেষণা বা আলোচনা করেন প্রথম যিনি মানে একটু বেশি অবদান রাখেন, এটা হচ্ছে অ্যারিস্টটল। মানে ইনি এমন এক ব্যক্তি, বিজ্ঞানের কোনো শাখা উনি বাদ দেন নাই। মানে কেমিস্ট্রিতে একটা পা ঢুকাইছে, কি বলছে যে পদার্থকে যত ইচ্ছা ততভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। যদিও এটা এখন প্রমাণিত হচ্ছে, সত্য হচ্ছে, কারণ পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? প্রোটন পাওয়া যায়, নিউট্রন পাওয়া যায়, ইলেকট্রন পাওয়া যায়। ওদেরকে ভাঙলে বিভিন্ন অস্থায়ী কণিকা, আর 200টার মতো অস্থায়ী কণিকা পাওয়া যায়। যদিও কথা এটা কি জেনে বুঝছিল না আন্দাজি বলছিল জানি না, তবে মিলে যাচ্ছে তার কথাটা। যাই হোক, অ্যারিস্টটল কি বলছি? অ্যারিস্টটল। তাহলে দেখো প্রাণী বিজ্ঞানের জনক কে? প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। তিনি সর্বপ্রথম প্রাণীকে নিয়ে একটু নাড়াচাড়া করছিল। হ্যাঁ, অ্যারিস্টটল। আচ্ছা, আমার কি পড়া কি ফাস্ট হয়ে যাচ্ছে কিনা আমাকে একটু জানাই তো, একটু ফাস্ট হইলে একটু জানাই দিও, কারণ হচ্ছে আসলে দুইটা জিনিস এখানে একসাথে মেনটেন করতে হচ্ছে। এক হচ্ছে আমাকে কম সময় শেষ করতে হচ্ছে, আর এক হচ্ছে যে জিনিসগুলো আমি আসলে স্লো মোশনে পড়াই, কিন্তু আমার এই চ্যাপ্টারটা শেষ করতে হবে 3 থেকে 4টা ক্লাসের মধ্যে, এই জন্য একটু ফাস্ট বলতে হবে। আমাকে একটু জানাও সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, ওকে ঠিক আছে। তোমাদের নোট নিয়ে তাড়াহুড়া করে, আমি আবার বলতেছি নোট করা আছে আমার। নোটগুলো ক্লাস 50% যদি বুঝতে পারো, বাকি 50% তুমি নোট থেকে বুঝে যাবা। ওকে, যাই হোক, তাহলে প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় কাকে? অ্যারিস্টটলকে। খুব সুন্দর লোক। হ্যাঁ, তাহলে দেখো এই যে উনি তাহলে করছেটা কি সেটা আমাদের জানা দরকার না? হ্যাঁ, উনি একটা কাজ করছে। কি কাজ করছে? কাজটা হচ্ছে যে প্রাণীগুলোকে উনি দুইটা ভাগে বিভক্ত করেন। ওকে, প্রাণীগুলোকে উনি দুইটা ভাগে বিভক্ত করেন। একটু দেখো প্রাণীগুলো কি, এই যারা আমার প্রথম ক্লাস করতেছো, আমার দিকে ফোকাস না করে বোর্ডের দিকে ফোকাস করো। অনেকেই কনসেন্ট্রেশন মানে ওই দিকে না, যে ভাইয়াটা একটু হ্যাংলা পাতলা একটু বেশি নাড়াচাড়া করতেছে, ওইগুলো ফোকাস করলে তুমি পড়া বুঝবা না। যে কথা বুঝছো? ভাইয়া আজকে আছে কালকে নাই, কিন্তু তোমাকে তোমার লাইফ তোমার মতো গুছাইতে হবে। অনেক সময় বিশেষ করে মেয়েরা এরকম হয়, ওই ভাইয়াটা অনেক হ্যান্ডসাম, মানে এরকম হা করতে করতে কাজ শেষ, এদিক দিয়ে পড়ালেখার কোনো খবর নাই। কিন্তু এটা তোমরা এখন লাস্ট মোমেন্টে আসো, তোমরা হচ্ছে পড়াটার দিকে ফোকাস করো, ঠিক আছে? আর এই জন্য আমার ক্লাসের অনেক স্টুডেন্টই এই কারণে বুঝতে পারে না, কারণ আমার দিকে লুকেট করে ওই দিকে ফোকাসটা কম করে। দেখো মানে আমাকে নিয়ে গবেষণা একটু বেশি করে আর কি। দেখো তাহলে দেখো খেয়াল করো, এদিকে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রাণীগুলোকে উনি প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় এই কারণে, ওই প্রাণীগুলোকে নিয়ে প্রথম উনি দুইটা ভাগে বিভক্ত করছে। একটা হচ্ছে অমেরুদণ্ডী আর হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। ওকে, তো দেখো একটা হচ্ছে উনি অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী দুইটা ভাগে ভাগ করেন। কি? লাল রক্তযুক্ত, উনি দেখেন যে কিছু প্রাণী আছে যে এদের মধ্যে রক্তটা লাল। হ্যাঁ, লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী কিছু আছে, কি লাল রক্তযুক্ত মেরুদণ্ডী উনি পাইছে, এবং কিছু আছে যে না রক্ত তো লাল না, যেমন তেলাপোকার রক্ত লাল না, লাল রক্তবিহীন কিছু প্রাণী পাইছে। এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। কি প্রাণী? অমেরুদণ্ডী প্রাণী। তাহলে দেখো উনি প্রাণীগুলোকে দুইটা ভাগে ভাগ করেন, এটা হচ্ছে লাল রক্তযুক্ত মেরুদণ্ডী, আবার কি পাইছে উনি লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণী পাইছে। এই দুইটা ভাগে তিনি প্রথম ভাগ করে ফেলে প্রাণীগুলোকে। তো এই লাল রক্তযুক্ত মেরুদণ্ডী যে প্রাণীগুলো, এদেরকে একটা নাম দেন ইনি, ওই নামটা দেন ইনাইমা। নামটা কি দেন? এটার নাম দেন ইনাইমা। নামটা মুখস্থ করো, বসে আছে কেন, সময় নাই তো। দেখো লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণী যারা, ওদেরকে নাম দেন এনাইমা। কি নাম দেন? এনাইমা। ওকে, তাহলে দেখো ভালো করে খেয়াল করো। এই শোনো, আমি এটা কথার কথা বললাম আর কি, ছেলেরাও আমাকে নিয়ে করে, আবার মেয়েরা মান করার দরকার নাই। দেখো লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী, এদেরকে বলবো আমরা ইনাইমা। আবার লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণী সেটা হচ্ছে অ্যানাইমা। ওকে, ওটাকে দুইটা ভাগে উনি ভাগ করেন। আবার ওই মেরুদণ্ডী প্রাণীকে দেখো লাল রক্তযুক্ত এই মেরুদণ্ডী প্রাণীটাকে আবার দুইটা ভাগে উনি ভাগ করে ফেলেন। একটা হচ্ছে যে যারা ডিম পাড়ে, ডিম্বস। হ্যাঁ, আবার যারা কিছু বলছে যে যারা বাচ্চা প্রসব করে, এদেরকে উনি বলা হয় জরায়ুজ।
এই জরায়ুজ মানে কি, আমরা মায়ের পেটে যে জায়গাটার মধ্যে বড় হই, সোজা ভাষায় যদি বলি, আমরা মায়ের পেটে যে জায়গাটার মধ্যে বড় হই ওটাকে বলা হয় জরায়ুজ। আচ্ছা, ডিম্বাস কোনটা? ওই যারা যে সকল প্রাণী ডিম পারে, তাহলে এই মেরুদণ্ডের মধ্যে কিছু ডিম পারে, মেরুদণ্ডের মধ্যে কিছু আছে কি জরায়ুজ প্রাণী আছে, যে ওরা উদাহরণ হিসেবে আমরা দিতে পারি পাখি, সরীসৃপ, উভচর। তাহলে উভচর পাখি, তারপর হচ্ছে কি সরীসৃপ, এরা হচ্ছে কি, এরা হচ্ছে ডিম্বস। ওকে, আর জরায়ুজ কোনটা? আমরা মানুষ প্রকৃষ্ট উদাহরণ, মানুষ মানে এখানে আমরা যারা বলতেছি জরায়ুজ তারাই বলতেছি যারা কি করে, যারা বাচ্চা প্রসব করে, যারা ডিম পারে না, যারা কি করে বাচ্চা প্রসব করে। তো আমরা এখানে বলতে পারি যে কি বলতে পারি, উদাহরণ কি দিতে পারি, মানুষের কথা বলতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনের দিকে আগাই। অথবা স্তন্যপায়ী অন্য যে কোনো প্রাণী, মানুষ অথবা স্তন্যপায়ী অন্য যে কোনো প্রাণী। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও, কমেন্টে জানিয়ে দাও, হারি আপ। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা একটু সামনের দিকে আগাবো। এটা দেখলে আমার অ্যারিস্টটল সাহেব কি করেন, অ্যারিস্টটলের কাজটা হচ্ছে এটা, যে প্রাণীটাকে উনি দুইটা ভাগে বিভক্ত করেন, কিছু আছে লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী, কিছু আছে লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণী। গুড, এই লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীকে আবার দুইটা ভাগে ভাগ করেন। আচ্ছা, এদের আবার নাম দেন অবশ্য, লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীকে নাম দেন ইনাইমা, আর লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীকে নাম দেন অ্যানাইমা। এই ইনাইমা যারা আছে ওদেরকে আবার দুইটা ভাগে ভাগ করেন, কিছু আছে ডিম্বস, কিছু আছে কি জরায়ুজ। ডিম্বস মানে যারা ডিম পারে, সিম্পল হিসাব। আর জরায়ুজ মানে হচ্ছে যারা বাচ্চা প্রসব করে। আর বাচ্চাটা কোথায় বাড়ে? বাচ্চাটা মায়ের পেটে যে জায়গাটার মধ্যে বাড়ে সেটাকে বলা হয় জরায়ু, ইংলিশে বলা হয় ইউটেরাস। ও আচ্ছা সরি, তোমাদের যারা ইংলিশ ভার্সনে রয়েছে আসলে এটা খুব তোমাদের আসলে ওই রকম ইংলিশ বাংলা পড়াইতে গেলে যে আমরা ইংলিশ টার্মগুলো ইউজ করি, এই বাংলা ভার্সনের স্টুডেন্টগুলো একটু বুঝতে একটু প্রবলেম হয়। কারণ তোমরা অনেক সময় বায়োলজিকে উচ্চারণ করা বায়োলজি, তো এই বায়োলজি যদি উচ্চারণ করে দিলে কিন্তু ওরা বুঝবেই না যে জীববিজ্ঞান পড়াচ্ছি, অন্যভাবে নিও না, তোমাদের উচ্চারণ বা জিনিসগুলো অন্যরকম বা এই টার্মগুলো অন্যরকম। তো হচ্ছে এখানে আমি যদি ইংলিশ টার্মটা বলতে যাই তাহলে আবার এই বাংলা ভাষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু প্রবলেম হয়। আবার আমি যদি এখানে দুইটা পাশাপাশি বলতে চাই, এখানে কিন্তু আবার একটু টাইম কনজিউমিং হবে, কারণ চ্যাপ্টারটা শেষ করাটা একটু টাফ হবে। তোমাদেরকে একটা কথা বলি, বাংলাটা ভালো করে বুঝে নাও, বাংলাটা ভালো করে বুঝে নাও, এবং তুমি গুগলের যে কোনো ওয়ার্ড সার্চ দিলে ম্যাক্সিমাম ওয়ার্ডই ট্রান্সলেট করা যায়। এখন কথা হচ্ছে স্যার তাহলে আমরা বাংলাটা কেন পড়বো? তুমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তোমাকে বাংলাতেই দিতে হবে। ইংলিশে দিলে তুমি 4-5টা প্রশ্ন ভুল থাকে, তোমার এইখানেই চান্স পাও, ওইখানেই শেষ হয়ে যাবে। এই জন্য বাংলাটা ভালো করে বুঝে তারপর বাংলাকে ট্রান্সলেট করো। আমরা যখন কম্পোজিশন বা প্যারাগ্রাফ যখন লিখতাম, আমি কখনো কিন্তু ওই রকম পড়ি নাই, জাস্ট আমরা কী পড়ছি যে আমরা বাংলাতে জাস্ট আমি চিন্তা করছি যে কী কী হতে পারে। লোডশেডিং নিয়ে আমি প্যারাগ্রাফ লিখবো, যে কী কী হতে পারে এটা আমি বাংলাতে চিন্তা করছি, এবং ওই বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য যে ওয়ার্ডগুলো লাগে সেগুলো আমরা বের করে নিছি। তোমার এই কাজটা করতে হবে যারা ইংলিশ ভার্সনের, তোমরা কী করবা যে এই কাজটা সবসময় মাথায় রাখবা। যদি আমি বলি তো বললাম, আর যেগুলো বলি না একটু ট্রান্সলেট করে নিবা একটু কষ্ট করে, এবং এটা সম্ভব। ওকে 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 আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। যে এই যে খেয়াল করো, আমরা যদি একটু সামনে আগাই তাহলে কি হবে, এই যে প্রাণীগুলোকে আমরা শ্রেণী বিন্যস্ত করব। দেখো একটা ক্লাসে ধরো তোমরা এখানে 1700 বা 1600 জন আসো, তো তোমাদেরকে যদি ক্লাসিফিকেশন করি এক একজনের বিভিন্নভাবে ক্লাসিফাই করা যাবে। মানে কারো আকার ছোট, কারো আকার বড়, মানে কেউ লম্বা কেউ খাটো, মানে আকারের উপর ভিত্তি করে করা যাবে। তারপর গায়ের বর্ণ অনুসারে করা যাবে, তারপর হচ্ছে চুলের গঠন অনুসারে করা যাবে। অর্থাৎ ক্লাসিফিকেশন বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে করা যায়। একইভাবে প্রাণীগুলোকেও বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এখানে কিসের উপর ভিত্তি করে প্রাণী শ্রেণীবিন্যাস, অর্থাৎ প্রাণী শ্রেণীবিন্যাস। খেয়াল করো, প্রাণী শ্রেণীবিন্যাস অর্থাৎ প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি আর কি, প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি বিভিন্ন জিনিস ভিত্তি হইতে পারে। প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তিটা বিভিন্ন রকম হতে পারে। আমরা যদি 1 নম্বরে যদি বলি, একটু খেয়াল করো, আমরা বলতে পারি যে আকারের উপর ভিত্তি করে, মাত্র যেটা বললাম আকারের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। আকারের উপর ভিত্তি করে, আমি একটু সংক্ষেপে লিখতেছি, আকারের উপর ভিত্তি করে সেটা হতে পারে যে কিছু প্রাণী আছে যে আমরা একদম খালি চোখে দেখতে পারি না, এরা হচ্ছে আনবীক্ষণিক। ওকে, আনবীক্ষণিক। আবার কিছু প্রাণী আছে যেদেরকে আমরা খালি চোখে দেখতে পারি, এদেরকে আমরা বলবো বৃহত্তর প্রাণী। এদেরকে আমরা কি বলবো? বৃহত্তর প্রাণী। ওকে, বৃহত্তর প্রাণী। তাহলে আনবীক্ষণিক প্রাণী কোনটা? মাছের ফুলকার মধ্যে এক ধরনের প্রাণী আছে, মাছের ফুলকা, মাছের মাথার মধ্যে ফুলকা থাকে, এই ফুলকার মধ্যে এক ধরনের জীবাণু থাকে, ওটা আনবীক্ষণিক। এটা খালি চোখে দেখা যাবে না, অণুবীক্ষণ যন্ত্র লাগবে। যে প্রতিষ্ঠা জীবাণু, কি জীবাণু? উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? প্রতিষ্ঠা জীবাণু।
প্রোটিস্টান জীবাণু। ওকে, আমি আবার বলতেছি, মাছের ফুলকার মধ্যে একটা জীবাণু থাকে, প্রোটিস্টান জীবাণু, এটা আণুবীক্ষণিক। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রাইকোডিনা অ্যানাবাসি। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রাইকোডিনা অ্যানাবাসি, ট্রাইকোডিনা অ্যানাবাসি। ওকে ওকে, নেক্সট আমরা যদি আসি যে বৃহত্তর প্রাণী কোনটা। হ্যাঁ, আমি একটা কথা বলি, এখানে তুমি উদাহরণ অসংখ্য দিতে পারবো, গরু, ছাগল, বেড়া, যেগুলো খালি চোখে দেখা যায় সেগুলোই বৃহত্তর প্রাণী। তোমার এত কিছু জানার দরকার নেই, তোমাকে জানতে হবে কোনটা, তোমাকে জানতে হবে। এত প্রাণী জেনেও তোমার লাভ নাই, তোমাকে জানতে হবে তোমাদের বইয়ে কোনটা আছে, তোমাদের সিলেবাসে কোনটা আছে। বৃহত্তর প্রাণী উদাহরণ তুমি 50টা 100টা দিতে পারবা, কিন্তু তোমার বইয়েরটা জানতে হবে। সেটা কি? বইয়েরটা হচ্ছে গিনিপিগ। এটা জানতে হবে, এটা সিলেবাসে আছে, এমসিকিউ আসলে এটা দিবে। মানে গিনিপিগের বৈজ্ঞানিক নামটা জানতে হবে, কেভিয়া ফরসেলাস। কেভিয়া ফরসেলাস এর বৈজ্ঞানিক নাম কি? কেভিয়া ফরসেলাস। তো তোমাকে এইভাবে যদি প্রশ্ন করে যে কেভিয়া ফরসেলাস কোন রকমের প্রাণী, আণুবীক্ষণিক নাকি বৃহত্তর, কেভিয়া ফরসেলাস হচ্ছে বৃহত্তর প্রাণী। কেভিয়া ফরসেলাস কি? বৃহত্তর প্রাণী। ওকে ওকে, তাহলে আকারের উপর ভিত্তি করে আমরা দুই রকম পাইছি। তারপরে আমরা আরো বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে জীবন পদ্ধতির উপর ভিত্তি করে, যেমন কিছু আছে পরজীবী, কিছু আছে কি, হ্যাঁ, কিছু আছে যে মুক্তজীবী। তাহলে জীবন পদ্ধতির উপর ভিত্তি করে, খেয়াল করো, মার্কেট ডিস্টার্ব করছে। আচ্ছা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিতে পারো যে হ্যাঁ, আচ্ছা, এখানে একটা একটা করে প্রাণী রয়েছে। আমি আবারও বলি, জীববিজ্ঞানে মনে রাখার জন্য টেকনিক বলে দিব আমি, যেখানে টেকনিক লাগবে সেখানে বলবো। ছন্দ, গল্প, কাহিনী, উপন্যাস, নাটক, সিনেমা যা আছে সব বলে মনে করা দেবো। তবে একটা জিনিস মাথায় রাখবা, ছন্দ মনে করার জন্য যেন আরেক ছন্দ না লাগে, তাহলে এই ছন্দে দ্বন্দ্বে পড়ে যাবা। এই জন্য একটা একটা করে উদাহরণ যেগুলো আছে এগুলো এইভাবে স্বাভাবিকভাবে মনে রাখবা। জাস্ট একটা একটা করে উদাহরণ, এখানে ছন্দ বা গল্প নিও না, বিপদে পড়ে যাবে। এখানে জাস্ট একটা একটা করে উদাহরণ, সুতরাং এখানে জাস্ট আলাদা আলাদা করে শিখলেই জিনিসগুলো শব্দার্থের মধ্যে করে যদি শিখতে পারো, জিনিসগুলো মনে থাকবে। ওকে, আচ্ছা, যেখানে একটু বেশি পড়া বা যেগুলো একটু বেশি টাফ, এগুলো আমি বলে দিব, এগুলো নিয়ে টেনশন করতে হবে না, আমি গল্প, ছন্দ, কবিতা এগুলো বলবো। ওকে, তাহলে জীবন পদ্ধতির উপর ভিত্তি করে, খেয়াল করো, জীবন পদ্ধতির উপর ভিত্তি করে দুই রকমের, যে কেউ আছে কি, কিছু প্রাণী আছে যারা হচ্ছে মুক্তজীবী। ওকে, কিছু প্রাণী আছে আবার কি, এরা হচ্ছে পরজীবী। কিছু প্রাণী আছে মুক্তজীবী, কিছু প্রাণী আছে কি পরজীবী। মুক্তজীবী আমরা জানি অসংখ্য প্রাণী, গরু, ছাগল, ভেড়ারাও মুক্তজীবী। তবে তোমাদের বইয়ে যেটা আছে সেটা আমাকে জানতে হবে। আসলে আমরা কবুতরকে স্বাধীন চেতা বলি বা স্বাধীনতার প্রতীক চিন্তা করি, তাহলে এখানে আমরা বলতে পারি কবুতর দেয়া আছে। মুক্তজীবীর উদাহরণ কি? কবুতর দেয়া আছে। হ্যাঁ, তো কবুতরের বৈজ্ঞানিক নাম হচ্ছে কলাম্বা লিবিয়া। তাহলে কবুতরের বৈজ্ঞানিক নাম কি? কলাম্বা লিবিয়া। তারপরে যদি পরজীবীর কথা যদি আমরা বলি, পরজীবী তো কারা? যারা কৃমি তারাই পরজীবী, তারা পরজীবী। তাহলে আমরা বলতে পারি, এখানে একটা বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে, যকৃৎ কৃমির কথা বলতে পারি। এখন কথা হচ্ছে, খেয়াল করো, যকৃৎ মানে কি? যকৃৎ মানে হচ্ছে, দেখো, যকৃতের বায়োলজিক্যাল নাম কি মনে আছে? যকৃতের বায়োলজিক্যাল নাম হচ্ছে হ্যাপাটিক। কারো যদি যকৃতের সমস্যা হয়, কলিজার মধ্যে যদি সমস্যা হয়, তাহলে কি হয়? আমরা কি দেখি? হ্যাপাটোলজিস্ট দেখাই। কলিজার ভিতরে গাঁথতে রাখে তুয়ারে। হ্যাঁ, এই চিটাগান একটা গান আছে না ওইরকম। এই যে কলিজা বা যকৃতের ইংলিশ হচ্ছে বা বায়োলজিক্যাল নাম হচ্ছে হ্যাপাটিক। তাহলে আমরা মনে রাখবো কি? আমরা মনে রাখবো এটা হচ্ছে কলিজার ভিতরে গাঁথি রাখবো, মানে ফেসে গেছো আর কি। কলিজার ভিতরে গেঁথে রেখে তুমি মনে করো ফেসে গেছো। আমি আবার বলি, ধরো কাউকে কলিজার ভিতর স্থান দিয়েছো, কারণ তুমি তো আর ছাড়তে পারতেছো না, এখন ব্রেকআপ চাচ্ছ, ফেসে গেছো। তো দেখো, এটা আমরা মনে রাখবো কি? ফেসিওলা মানে ফাসিওলা হ্যাপাটিকা। ঠিক আছে, ফাসিওলা হ্যাপাটিকা। ওকে, ফাসিওলা কি? হ্যাপাটিকা। ওকে, এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো, যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম ফাসিওলা হ্যাপাটিকা, মানে ফেসে গেছো আর কি। আচ্ছা, তারপরে আমরা যদি জীবন পদ্ধতির উপর গেল, আমরা এখন আসতে পারি সংগঠন মাত্রার উপর ভিত্তি করে। কত প্রকারের সংগঠন মাত্রার উপর ভিত্তি করে? এই আমার সাথে মুখস্থ করো। ধরো এটা হচ্ছে তুমি পড়তেছো, বাসায় পড়তেছো, নিজে পড়তেছো, চিন্তা করো, মুখস্থ করো, লেখা আছে, নোট আছে, জাস্ট মুখস্থ করো। আমি মুখ দিয়ে যেটা বলতেছি তুমি মুখ দিয়ে মনে মনে বলো। দরজা জানালা বন্ধ করে দাও যদি কেউ বিরক্ত করে। আচ্ছা, তাহলে দেখো, আমরা এখন পড়বো কিসের উপর ভিত্তি করে? সংগঠন মাত্রার উপর ভিত্তি করে। সংগঠন মাত্রার উপর মুখস্থ করো না, সংগঠন মাত্রার উপর ভিত্তি করে। সংগঠন মাত্রাটা কি? এটা আবার কি জিনিস বলতেছি, একটু ধৈর্য ধরো। দেখো, আমরা জানি যে প্রত্যেকটা জীব বা প্রত্যেকটা প্রাণী কোষ দিয়ে তৈরি।
প্রত্যেকটা জীব বা প্রত্যেকটা প্রাণী কি দিয়ে তৈরি বলো তো? প্রত্যেকটা প্রাণী বা প্রত্যেকটা জীব কোষ দিয়ে তৈরি। তো দেখো এই কোষটা আবার কতগুলো কোষ মিলে, অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয় বলো তো আমাকে? টিস্যু তৈরি হয়। খুব সুন্দর। হ্যাঁ, তাহলে কতগুলো কোষ মিলে আবার কি তৈরি হয়? টিস্যু তৈরি হয়। আবার কতগুলো টিস্যু মিলে কি তৈরি হয়? অঙ্গ তৈরি হয়, তাই না? হ্যাঁ, এই কতগুলো অঙ্গ মিলে আবার তন্ত্র তৈরি হয়। খুব সুন্দর। এই যে দেখো, এটা আমরা জানি। যেমন আমার হাতটা একটা অঙ্গ না? একটু খেয়াল করো, আমি একটু বলি। কতগুলা কোষ মিলে টিস্যু তৈরি হয়, কতগুলা টিস্যু মিলে অঙ্গ তৈরি হয়, আবার কতগুলো অঙ্গ মিলে তন্ত্র তৈরি হয়। একটা উদাহরণ দিই, দেখো। যেমন আমার হাতটা একটা অঙ্গ, আমার হাতটা কি একটা অঙ্গ। তো এখানে আবরণী টিস্যু আছে, মানে কি ত্বক আছে, আবরণী টিস্যু আছে। তাহলে ত্বকের ভিতরে কি আছে? মাংসপেশি, মানে পেশি টিস্যু আছে। পেশি টিস্যুর মধ্যে আবার কি আছে? চিমটা দিলে ঠের পায়, মানে স্নায়ু টিস্যু আছে। আর ভিতরে হাড্ডি এবং রক্ত আছে, এগুলো হচ্ছে যোজক টিস্যু। দেখো বাইরে আছে আবরণী টিস্যু, ভিতরে মাংসপেশি টিস্যু, তারপরে রক্ত আর হাড্ডি হচ্ছে কি যোজক টিস্যু, আর হচ্ছে স্নায়ু টিস্যু। এই 4 প্রকারের টিস্যু দিয়ে আমাদের একটা অঙ্গ তৈরি হয়েছে, হাত। তো এখানে সেম টিস্যু মিলে কি তৈরি হয়? অঙ্গ তৈরি হয়। প্রমাণ পাইছো? আবরণী টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু, যোজক টিস্যু মিলে কি একটা অঙ্গ তৈরি হয়েছে। তো আমরা বুঝতে পারি কি যে অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি হয়। আবার কয়েকটা অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র, তন্ত্র তৈরি হয়। কয়েকটা অঙ্গ মিলে কি তৈরি হয়? তন্ত্র। যেমন একটা উদাহরণ দিতে পারি, একদম আমরা যদি এই ফুটা থেকে ওই ফুটা, বুঝছো তো, মুখছিদ্র থেকে পায়ছিদ্র পর্যন্ত যে পুরা যে পথটা রয়েছে, এখানে বেশ কয়েকটা অঙ্গ আছে। যেমন আমরা বলতে পারি যে এখানে কি রয়েছে? এখানে অন্ননালী আছে, পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত্র আছে, বৃহদান্ত্র আছে। এই যে মুখছিদ্র থেকে পায়ছিদ্র পর্যন্ত যে কতগুলো নালীর কথা বললাম, কতগুলো অঙ্গের কথা বললাম, পাকস্থলী একটা অঙ্গ, ক্ষুদ্রান্ত্র একটা অঙ্গ, বৃহদান্ত্র একটা অঙ্গ, এই কতগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি হয়েছে। এটাকে আমরা বলবো পরিপাক তন্ত্র। তারপরে আমরা যদি বলি এই নাসারন্ধ্র থেকে ফুসফুস পর্যন্ত আরো অনেকগুলো অঙ্গ আছে, ব্রাকিয়া, ব্রঙ্কিউল, ফুসফুস, এই সবকটা অঙ্গ মিলে আরেকটা তন্ত্র তৈরি হয়েছে, এটাকে আমরা শ্বসন তন্ত্র। ওকে, এইভাবে কয়েকটা অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি হয়। এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। ওকে, একটু কনফার্ম করো সবার ক্লিয়ার কিনা, তন্ত্রটা ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আমি এই জিনিসটা বলতেছি। তো এখানে হচ্ছে যে কোষ থেকে টিস্যু তৈরি হয়, কতগুলা টিস্যু মিলে আবার অঙ্গ তৈরি হয়, যে আবরণী টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু, যোজক টিস্যু মিলে অঙ্গ তৈরি হয়। আবার বিভিন্ন অঙ্গ মিলে যেমন ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, পাকস্থলী, এটা পুরাটা মিলে তৈরি হয় পরিপাকতন্ত্র। এইভাবে তন্ত্রটা তৈরি হয়। ওকে, এখন পৃথিবীতে তো আর সব প্রাণী তার মানুষের মতো না। আমি যেভাবে দেখাই দিচ্ছি যে পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত আছে, সবার কি পাকস্থলী ক্ষুদ্রান্ত আছে? না। সবার কি আবরণী টিস্যু, পেশি টিস্যু আছে? না। এটা হচ্ছে এক একটা প্রাণীর এক এক রকম। এটার উপর ভিত্তি করে দেখা গেছে যে পৃথিবীতে কিছু কিছু প্রাণী আছে যাদের মধ্যে শুধু একদলা কোষ আছে, কোনো টিস্যু মিস্যু কিছু নাই। কতগুলা টিস্যু আছে, কিছু প্রাণী আছে শুধুমাত্র তাদের দেহটা তৈরি হয় কয়েকটা কোষ দিয়ে। তাদের দেহটা তৈরি হয় কয়েকটা কি দিয়ে? কোষ দিয়ে। ওই প্রাণীটাকে আমরা বলবো কোষীয় মাত্রার প্রাণী। তো যারা কয়েকটা কোষ দিয়ে তৈরি হয় এদেরকে আমরা বলবো কোষীয় মাত্রার প্রাণী। ঠিক আছে, ওদেরকে আমরা কি বলবো? কোষীয় মাত্রার প্রাণী। আবার কিছু কিছু প্রাণী আছে না, তাদের মধ্যে কয়েকটা কোষ মিলে টিস্যু আছে। তো কিছু কিছু প্রাণীতে টিস্যু পাওয়া যাবে, ওদেরকে আমরা বলবো টিস্যু মাত্রার প্রাণী। ওদেরকে আমরা কি বলবো? টিস্যু মাত্রার প্রাণী। এটাকে আবার এটা বলতে পারি, টিস্যুটা কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। তা আমরা এইভাবে বলতে পারি কোষ টিস্যু মাত্রার প্রাণী, টিস্যু মাত্রা অথবা কোষ টিস্যু মাত্রার প্রাণী। আবার কিছু কিছু প্রাণীতে অঙ্গ দেখা যায়, কয়েকটা টিস্যু মিলে অঙ্গ আছে, এরকম কিছু প্রাণী দেখা যায়। হ্যাঁ, তো এটাকে আমরা বলবো 3 নম্বরে, যেটাকে আমরা অঙ্গমাত্রার প্রাণী অথবা অঙ্গটা তৈরি কি দিয়ে? টিস্যু দিয়ে। তা আমরা বলতে পারি টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। তাহলে আমরা দেখি যে অঙ্গমাত্রার প্রাণী আমরা কি বলবো? যে অঙ্গমাত্রার প্রাণী, এটাকে আমরা কি বলতে পারি? অঙ্গ অথবা টিস্যু অঙ্গমাত্রার প্রাণী, অথবা কি বলবো আমরা? টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, আমি যে বায়োলজিটা পড়াচ্ছি, মেন টপিক পড়াচ্ছি না, এমসিকিউ রিটেন দুইটাকে কভার আপ করে পড়াচ্ছি, এবং একই সাথে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্নটা যেভাবে আসবে ঠিক ওইভাবে পড়াচ্ছি। তো তুমি যদি আমি যেভাবে পড়াচ্ছি যদি এটা ফলো করতে পারো, এইচএসসির সাথে সাথে তুমি এইচএসসি কোর্সের মাধ্যমে তুমি কিন্তু মেডিকেলের জন্য একটা ভালো একটা প্রস্তুতি নিয়ে নিতে পারবা। এটা তোমাদের জন্য একটা ভালো অ্যাডভান্টেজ। আমি শুধু কথা বলি না, পুরো জিনিসটা আমি তোমাদেরকে বলতেছি যে সব কিছু পড়াচ্ছি, আমি কোনো কিছু বাদ দিচ্ছি না। তো তোমার জন্য মেডিকেলের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে, তো অবশ্যই গুরুত্বের সাথে করবা। ওকে, আর যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যারা একটু বেশি পরিশ্রম করতেছো,
তাদেরকেও বলি তোমরা বায়োলজিটা যতটুকু পারো এখন একটু নিয়ে রাখো। যদি দোয়া করি সবার জন্যই যেন বুয়েটে টিকো, কিন্তু বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে টিকো। যদি বাই চান্স যদি একটু স্লিপ খেয়ে যাও, তোমার কিন্তু প্ল্যান বি থাকতে হবে। হ্যাঁ, নেইমার খেলতে পারে নাই, ব্রাজিল 7 গোল খেয়ে যাবে, এরকম তো হবে না। তোমাকে প্ল্যান বি থাকতে হবে। তোমার লাইফ একটাই, তো তুমি যেন স্লিপ না খেয়ে পড়ে না যাও। তো তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো অসুবিধা নেই, বা মেডিকেলে পড়তে হবে না, কিন্তু বাই চান্স যদি স্লিপ খেয়ে যাও, তুমি যদি বায়োলজিটা ভালো জানা থাকে, তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট নিতে পারার যোগ্যতা থাকবে, অথবা মেডিকেলে তুমি টিকে যেতে পারো। এরকম অনেক উদাহরণ আছে। কোচিং করছে বুয়েটে, চান্স পেয়েছে মেডিকেলে, কারণ একটাই, তার মধ্যে বায়োলজির নলেজটা ভালো ছিল। ওকে, আচ্ছা, ওকে ওকে আচ্ছা, তাহলে আমরা যদি একটু সামনের দিকে যাই, যে কিছু প্রাণীতে দেখা যাবে যে তন্ত্র রয়েছে, কিছু প্রাণীতে দেখা যাবে যে কি তন্ত্র রয়েছে। তো এদেরকে আমরা বলবো কি তন্ত্র মাত্রার প্রাণী, তন্ত্র মাত্রার প্রাণী। এদেরকে আমরা একটা নাম বলতে পারি, খেয়াল করো, এদেরকে আমরা আবার বলতে পারি তন্ত্রমাত্রার যে প্রাণীটা, এটাকে আমরা আবার বলতে পারি অঙ্গতন্ত্র মাত্রা। কারণ তন্ত্র কি দিয়ে তৈরি? অঙ্গ দিয়ে তৈরি। এটাকে আমরা একটু ঢং করে বলতে পারি যে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। ওকে, এখন আমরা উদাহরণগুলো কিভাবে শিখবো? এদিকে উদাহরণগুলো কিভাবে শিখবো দেখো। আমরা ক্লাস 10-এ কি পড়ছি না? ক্লাস 10-এও না, ক্লাস 8-এ 8ম শ্রেণীতে জেএসসি পরীক্ষার আগে প্রথম অধ্যায়ে এরকম একটা নাম ছিল, কয়েকটা পরিবারের নাম ছিল, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, এরকম কতটা নাম ছিল, তাই না? এই নামগুলো শিখাবো সামনে, যে স্যার কি বলতেছেন কিছু বুঝতেছি না। হ্যাঁ, এগুলো পরে পড়াবো। জাস্ট যেহেতু ক্লাস 8-এ ছিল, তোমরা কিছুটা আইডিয়া আছে। তুমিও মনে রাখবা PCP, 3 জায়গায় দিয়ে দিবা। তো প্রথম পর্বটা কি সিরিয়ালি 9টা পর্ব তোমাদের জানা আছে, বা আমি এগুলো পরে শিখাবো। তো PCP, পি দিয়ে হচ্ছে পরিফেরা, ঠিক আছে? তাহলে এই যে পরিফেরা পর্বের যে প্রাণীগুলো রয়েছে, এই পরিফেরা পর্বের প্রাণীগুলো হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। ওকে, সি দিয়ে হচ্ছে কি? সি দিয়ে হচ্ছে নিডারিয়া। এখানে সিটা উচ্চারিত হবে না, সি নিডারিয়া বলার দরকার নাই, এটা হচ্ছে নিডারিয়া। তাহলে প্রথম হচ্ছে পরিফেরা পর্ব, তারপর হচ্ছে নিডারিয়া পর্ব। এই নিডারিয়া পর্বটা হচ্ছে টিস্যু মাত্রা বা কোষ টিস্যু মাত্রা। সিরিয়ালি যাব আমরা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। তো পরিফেরাটা হচ্ছে কোষীয় মাত্রা, তারপরে কি নিডারিয়া 2 নম্বরে, এই নিডারিয়াটা হচ্ছে টিস্যু মাত্রা, তারপরে কি সিরিয়ালি যাব, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। 9টা পর্ব সিরিয়ালি আছে না? সিরিয়ালি। এই পি দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথেস। তা দেখো, এই প্লাটিহেলমিনথেসটা হচ্ছে কি অঙ্গমাত্রার প্রাণী। তো সিরিয়ালি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। প্রথমটা কোষীয় মাত্রা, দ্বিতীয়টা টিস্যু মাত্রা, তারপরটা অঙ্গমাত্রা, লাস্টে একটা রয়েছে, এখানে একটু ব্যতিক্রম রয়েছে। হ্যাঁ, এখানে অঙ্গতন্ত্র মাত্রা আমাদের কথা বলতে পারি, যেমন আমরা করডাটা পরিবারের প্রাণী, আমাদের কথা বলতে পারি। কিন্তু এখানে অঙ্গতন্ত্র মাত্রা আমি তোমাদেরকে একটা বলি, যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা থেকে করডাটা পর্যন্ত যা আছে সব হচ্ছে কি নেমাটোডা থেকে 9টা পর্ব। এগুলো তোমাদেরকে শিখাবো, আপাতত একটু জেনে রাখো যে কতগুলো পর্ব আছে, এটা জেনে রাখো। তো সিরিয়ালি পরিফেরা প্রথমটা কোষীয় মাত্রা, দ্বিতীয়টা টিস্যু মাত্রা, তৃতীয়টা অঙ্গমাত্রা, চতুর্থ থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ নেমাটোডা থেকে করডাটা পর্যন্ত এরা হচ্ছে কি বলো? এরা হচ্ছে এই তন্ত্রমাত্রা। এই 9টা পর্ব নিয়ে আমাদের কাহিনী শেষ। এখন বলতে পারো স্যার এই 9টা পর্ব ছাড়া কি আরো কোনো পর্ব আছে না? হ্যাঁ, টোটাল 33টা পর্ব নিয়ে কথা বলা আছে। তো তোমাদের বই আছে 9টা, কিন্তু মোট পর্ব আসলে 33টা। হ্যাঁ, আচ্ছা, মোট পর্ব আছে কি 33টা। তাহলে দেখো, আমি আবারও বলি, একদম সিম্পলি চিন্তা করো, এই 9টা পর্বের নাম মনে রাখাটা, এটা আমি পড়াবো। আমি আবার বলছি, জাস্ট সপ্তাহে একদিনের পড়া না। তো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, এইভাবে 9টা পর্ব সিরিয়ালি আমরা শিখবো। তার মধ্যে প্রথম তিনটাকে দিয়ে দিব। প্রথমটা পরিফেরাটা কোষীয় মাত্রা, নিডারিয়াটা টিস্যু মাত্রা, তারপর 3 নম্বরটা অঙ্গমাত্রা, আর নেমাটোডা থেকে শেষ পর্যন্ত করডা পর্যন্ত তন্ত্রমাত্রা। তবে এখানে পর্ব শুধু 9টা না, আরও 33টা পর্ব আছে। যেহেতু সেক্ষেত্রে আমরা একটা জিনিস একটু বলি, 33টা পর্ব তোমাদের পড়তে হবে না, তোমাদের 9টা পর্ব পড়লেই হবে। পাগল হওয়ার তো কিছু না, এখানে আমি আসি তো, ধৈর্য ধরো, দেখো, খেয়াল করো। তবে নেমাটোডা থেকে করডা পর্যন্ত সবই হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার, কিন্তু সর্বপ্রথম কোন পর্বে তন্ত্রটা দেখা গেছে এটা একটু জানতে হবে আমাদের এমসিকিউতে। সর্বপ্রথম কোন তন্ত্রে পর্বটা দেখা গেছে? ওই নেমাটোডার সাথে একটি নামটা মিল আছে, নিমার্টিয়ান পর্ব।
কি পর্ব, বাংলাটা লিখে দিচ্ছি আমি, উচ্চারণের সুবিধা হবে, নিমার্টিয়ান পর্ব, নিমার্টিয়ান পর্ব। তাহলে ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, দেখো নিমার্টিয়ান পর্ব কি বলছি, নেমাটোডা থেকে কড়াটা হচ্ছে তন্ত্রমাত্রা দেখা গেছে। তবে আরো একটা পর্ব, সর্বপ্রথম কোন পর্বটার মধ্যে তন্ত্র দেখা গেছে, সর্বপ্রথম তন্ত্র দেখা গেছে নিমার্টিয়ান পর্বে। কি পর্বে, নিমার্টিয়ান পর্বে। ওকে, আচ্ছা আচ্ছা নিমার্টিয়ান পর্বে। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এখন সংগঠন মাত্রার উপর বুঝে গেছি। তাহলে সংগঠন মাত্রার উপর 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, একজন প্রশ্ন করছে স্যার নিডারিয়ার ক্ষেত্রে সিটা কেন উচ্চারণ করা হয় না? তোমরা যদি এত বছর পড়ালেখা করার পর যদি এই কথা বলো যে নিডারিয়ার সি কেন উচ্চারণ করা হয় না, তোমরা অনেক পিছিয়ে আসছো যারা এই কথাগুলো বলতেছো। কারণ ইংলিশ অনেক ওয়ার্ড আছে প্রথম অক্ষরটা উচ্চারণ করা হয় না, যেমন টেরিস পি উচ্চারণ করা হয় না, ঠিক আছে। তারপরে নিডারিয়া তো আছে, এরকম আরও অন্যান্য শব্দ আছে যেখানে প্রথম অক্ষরটা উচ্চারিত হয় না। তো এইগুলো নিয়ে তো এখানে আমি ইংলিশ পড়াবো, আইমান সাদিক ভাইয়ের ইংলিশ ক্লাস করিও, ক্লিয়ার হয়ে যাবে, উনি ক্লিয়ার করে দিবেন। সব ক্লাস যদি আমি করাতে তো সমস্যা। দেখো তাহলে আমরা যদি এই যে জুলজি, এটা লিখে রাখি, মুছে ফেলছি আমি। ওকে, তো এখানে আমি যদি নেক্সট যদি যাই, তাহলে এই প্রাণীগুলোকে আর কিভাবে ভাগ করা যেতে পারে? দেখো এই প্রাণীগুলোকে ভাগ করা যেতে পারে ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশের উপর ভিত্তি করে। দেখো ভ্রূণীয় বিকাশের উপর ভিত্তি করে প্রাণীগুলোকে ভাগ করা যেতে পারে। তাহলে ক্লিভেজটা খুব ভালো করে বুঝতে হবে, এটা খুব বেসিক জিনিস। ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশের উপর ভিত্তি করে, ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশের উপর ভিত্তি করে, বিকাশের উপর ভিত্তি করে। ওকে, এখন ক্লিভেজটা কি, ভ্রূণীয় বিকাশটা কি, পুরো জিনিসটা বুঝতে হবে। তুমি কিছুই জানো না, ধরো আমিও ধরে নিয়েছি তুমি কিছু জানো না, তাহলে আমি সবার আগে তোমাকে বলতে হবে, হ্যাঁ সবার আগে বলতে হবে যে ক্লিভেজটা কি, সেটাকে বুঝো। দেখো খেয়াল করো, একটু দেখো, আমরা জানি আমাদের প্রজননের জন্য যৌনজননের সময় কি তৈরি হয়, ছেলেদের দেহে শুক্রাণু তৈরি হয়, মেয়েদের দেহে ডিম্বাণু তৈরি হয়। খুব সুন্দর। দেখো এই যে একটা শুক্রাণুর সাথে, ধরো এটা একটা শুক্রাণু, এটা কি একটা শুক্রাণু, হ্যাঁ, মিলন হবে কত দিনে, হ্যাঁ, এই একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণু মিলে গেছে কোনো এককালে, হ্যাঁ। তো দেখো শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলে যায়, শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলে একাকার হয়ে যায়, এক আকার মানে দুইটা মিলে একটা হয়ে যাবে, তখন এটাকে বলা হয় জাইগোট। কি বলা হয়? তখন এটাকে বলা হয় জাইগোট। মানে এই জিনিসটা, এই টপিকটা বোঝানোর জন্য আমি কিছু বেসিক বুঝাচ্ছি, আগে এটা বুঝো। তাহলে শুক্রাণু, এখন যদি কেউ যদি বলে স্যার শুক্রাণু বুঝি না, তো তোমাদেরকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে দেখো শুক্রাণু আর ডিম্বাণু দুইটা মিলে জোড়া লেগে যাবে, জোড়া লেগে যেটা তৈরি হবে সেটা হচ্ছে জাইগোট। ঠিক আছে, মনে রাখবা এই জাইগোটটা হচ্ছে এককোষী। জাইগোটটা কি? জাইগোটটা হচ্ছে এককোষী। ঠিক আছে, এখন এখানে কয়টা কোষ? দুইটা মিলে একাকার হয়ে গেছে, মিলেমিশে একাকার। মিলেমিশে একাকার মানে কি? এককোষী হয়ে গেছে, এক কোষ, দুইটা মিলে একটা কোষ হয়ে গেছে। এখন এই জাইগোট থেকে দেখো আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন মেলায় আমরা তৈরি হয়েছি, আমরা পয়দা হয়েছি, আমাদের জন্ম হয়েছে, তাই না? প্রত্যেকটা প্রাণী। দেখো খেয়াল করো, তাহলে আমরা প্রত্যেকেই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন থেকে তৈরি, তাই না? আর কথা হচ্ছে যে জাইগোটটা কিন্তু এককোষী, কিন্তু আমরা কি এককোষী? এককোষী না। তাহলে দেখো আমরা কিন্তু বহুকোষী। তো প্রথমে যখন মিলিত হয় তখন কিন্তু একটা কোষ থাকে, সেক্ষেত্রে আমরা এটা জাইগোট বলবো। কিন্তু এই এককোষী জাইগোটটা বারবার বিভাজিত হয়ে ভ্রূণে পরিণত হয়, ভ্রূণ। তাহলে দেখো এটা যখন বহুকোষী হবে, বারবার বিভাজিত হয়ে এটা কি তৈরি হবে? এটা বহুকোষী ভ্রূণে পরিণত হবে, ভ্রূণ। এখন আমাকে বলতে পারো যে স্যার ভ্রূণ জিনিসটা কি? এটা তো বুঝলাম না। ভ্রূণ হচ্ছে মায়ের পেট থেকে বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে দশাটা, সবাইকে ভ্রূণ বলি আমরা। তাহলে আমরা মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের দশাটাকে বলা হয় ভ্রূণ। জন্ম হয়ে গেছে সেটাকে আমরা তখন আমরা শিশু বলি। তো দেখো জন্ম হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটাকে আমরা কি বলবো? ভ্রূণ বলবো। তো দেখো এটা হচ্ছে এককোষী, এটা হচ্ছে কি? বহুকোষী। তাহলে প্রথম যখন মিলিত হয়েছে তখন এটা এককোষী জাইগোট, বারবার বিভাজিত হয়ে যেটা হয় বহুকোষী ভ্রূণ। ওকে, তাহলে আমরা বুঝবো এখন ক্লিভেজটা কি। এখন দেখো, এখন আমি তোমাদেরকে যদি বলি ওই এককোষী জাইগোট থেকে বহুকোষী ভ্রূণ কি এমনি হয়ে গেছে? এককোষী জাইগোট, এটা তো এককোষী ছিল, এই এককোষ থেকে বহুকোষী জাইগোট, এটা কি এমনি হয়েছে? বহুকোষী, হ্যাঁ বহুকোষী ভ্রূণ। তাহলে দেখো আমাদের শরীরে এখন অনেকগুলো কোষ, তাহলে এককোষী জাইগোট থেকে বহুকোষী ভ্রূণ এমনি হয় নাই, বিভাজনের মাধ্যমে হয়েছে।
কিসের মাধ্যমে? বিভাজনের মাধ্যমে। এই বিভাজনটাকে আমরা বলবো ক্লিভেজ। কি বলবো? এই বিভাজনটাকে ক্লিভেজ বলবো। তো সোজা কথা, ভালো করে খেয়াল করো, শুক্রাণু ডিম্বাণু মিলে একাকার হয়ে যায়, তখন এটা বলে জাইগোট, এটা বলে এককোষী জাইগোট। এটা বারবার বিভাজিত হয়ে যেটা তৈরি হয়, মানে জন্ম হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে দশাটায় থাকে সেটাকে আমরা ভ্রূণ বলবো, সেটা হবে বহুকোষী। তাই এখানে দেখতে পাচ্ছি এককোষী জাইগোট থেকে বহুকোষী ভ্রূণে পরিণত হয় যে বিভাজনের মাধ্যমে, ওই বিভাজনটাকে বলা হচ্ছে ক্লিভেজ। সিম্পল। বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। তা দেখো, এককোষী জাইগোট থেকে বহুকোষী ভ্রূণে পরিণত হয় যে বিভাজন প্রক্রিয়ায়, তাকে ক্লিভেজ বলবো আমরা। সংজ্ঞাটা লেখা আছে আমার নোটে, জাস্ট বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। ওকে, হ্যাঁ, ইটস বায়োলজি। হ্যাঁ, তোমাকে একটু প্রোটেকশন নিয়ে ক্লাস করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে যে তুমি আমি জানি বায়োলজি পড়তেছি। ওকে, বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে আমরা এই ক্লিভেজটা বুঝে গেলাম। এই ক্লিভেজের, আচ্ছা, এখন কথা হচ্ছে কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে এই ক্লিভেজটা দুই রকমের হয়। দেখো, এই যে বিভাজনটা কি, মানে এককোষী জাইগোট থেকে বহুকোষী ভ্রূণে তৈরি হতে বিভাজন হয়। এখন কথা হচ্ছে আমরা জানি, আচ্ছা, এখানে একটা কথা বলি, শুক্রাণু আর ডিম্বাণুকে আমি আবার বলি, শুক্রাণু আর ডিম্বাণু থেকে আমরা পাই জাইগোট। শুক্রাণু প্লাস ডিম্বাণু থেকে আমরা কি জাইগোট পাই। এই জাইগোটের একটা নাম আছে। এই জাইগোটকে আমরা আবার কি বলতে পারি? নিষিক্ত ডিম্বাণু বলতে পারি। জাইগোটকে আবার কি বলতে পারি? নিষিক্ত ডিম্বাণু বলতে পারি। ভালো করে খেয়াল করো, তাহলে শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলে হয় জাইগোট। এই জাইগোটটাকে আমরা আবার কি বলতে পারি? নিষিক্ত ডিম্বাণু। ডিম্বাণু প্লাস শুক্রাণু, নিষিক্ত ডিম্বাণু। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে ডিম্বাণুর মধ্যে কি থাকে? ডিমের মধ্যে কুসুম থাকে। ডিমের মধ্যে কি থাকে? কুসুম থাকে। খেয়াল করো, ভালো করে খেয়াল করো। যদি ধরো এটা হচ্ছে একটা ডিম্বাণু, ধরো এটা কি, ধরো এটা একটা ডিম্বাণু, ঠিক আছে? এটা ডিম্বাণু, আর এই ডিম্বাণুটার মধ্যে যদি কুসুম বেশি থাকে, ধরো এটা নিউক্লিয়াস, ধরো কুসুম যদি কম থাকে, ভালো করে খেয়াল করো, অল্প একটু কুসুম আছে, তাহলে দেখো অল্প একটু কুসুম আছে, তাহলে এই ডিম্বাণুটা যখন বিভাজিত হবে, আমরা এটা পড়তেছি, ডিম্বাণু বিভাজিত হয় না? তো দেখো, এটা এমন একটা ডিম্বাণু যেখানে কুসুম অল্প একটু আছে। তো অল্প একটু কুসুম আছে, এবং এই কুসুম, যে নিষিক্ত ডিম্বাণুতে অল্প কুসুম থাকবে, তার কিন্তু একটা প্রান্তে পড়ে থাকবে, তার কিন্তু পুরা কোষটা কিন্তু বিভাজিত হবে। পুরা কোষটা কি হবে? বিভাজিত হবে, পুরাটাই বিভাজিত হবে, কারণ তার কিন্তু কুসুমটা কিন্তু এক প্রান্তে পড়ে আছে, তাহলে বাকি জিনিসটা বিভাজিত হবে। তো এই যে ক্লিভেজটা, একে আমরা বলবো এটাকে আমরা হোলোব্লাস্টিক ক্লিভেজ। হোলোব্লাস্টিক কেন? পুরা ডিম্বাণুটাই বিভাজিত হচ্ছে। আরটা আমি তোমাদেরকে বলি, বুঝবা, একটু ধৈর্য ধরো, পুরা টপিকটা শেষ করি, তাহলে বলতে পারবা যে বুঝছো কি বুঝো নাই। একটু ধৈর্য ধরো, খেয়াল করো। ধরো এটা হচ্ছে আরেকটা ডিম্বাণু, এটা ধরো আরেকটা ডিম্বাণু, এখানে কুসুম অনেক বেশি, ধরো পুরাটা হচ্ছে কুসুম, পুরাটাই কুসুম, ধরো পুরাটাই কি কুসুম। তাহলে দেখো, এখানে কুসুম অল্প একটু আছে, আর এখানে কুসুম কি, এখানে কুসুমটা হচ্ছে বেশি পরিমাণে আছে। তো দেখো, এখানে কুসুম অল্প জায়গা জুড়ে আছে, জাস্ট এই অংশটা বিভাজিত হবে। খেয়াল করো, এখানে কুসুম অল্প একটু আছে, তাহলে কি বুঝতে পারতেছি আমরা? পুরা ডিম্বাণুটা বিভাজিত হবে, পুরাটা বিভাজিত হবে। আর এখানে কুসুম, পুরা জায়গাটা ধরে কুসুম আছে, তাহলে পুরাটা বিভাজিত হবে না, একটা মেরু বিভাজিত হবে, জাস্ট একটা প্রান্ত বিভাজিত হবে, জাস্ট এই জায়গাটা বিভাজিত হবে, একটা মেরু বিভাজিত হবে, মানে এখানকার কোষগুলো বিভাজিত হবে, এটা থাকবে এইভাবে। তো আমি তোমাদেরকে আবার একটু বলি, এই নিষিক্ত ডিম্বাণু হতে পারে দুই রকম। ভালো করে খেয়াল করো, এই নিষিক্ত ডিম্বাণুটা হতে পারে দুই রকম। এই যে নিষিক্ত ডিম্বাণুটা কয়রকম হতে পারে? দুই রকম, যেখানে কুসুম খুবই কম থাকতে পারে। ওকে, আবার কিরকম হতে পারে? যে কুসুম অনেক বেশি থাকতে পারে। তাহলে ডিম্বাণুতে কুসুম কমও থাকতে পারে, কুসুম বেশিও থাকতে পারে। এতটুকু তো ক্লিয়ার? ডিম্বাণু দুই রকম হতে পারে, কুসুম কম থাকতে পারে, কুসুম বেশি থাকতে পারে। আচ্ছা, যেখানে কুসুম কম থাকবে, সেই পুরা, যে ডিম্বাণুতে কুসুম কম থাকবে, ওই ডিম্বাণু পুরাটা বিভাজিত হতে পারবে, পুরাটা বিভাজিত হবে, পুরাটা, সম্পূর্ণটা বিভাজিত হবে। তো সম্পূর্ণের ইংলিশ কি? সম্পূর্ণের ইংলিশ হচ্ছে কি? তোমরা জানো না? সম্পূর্ণের ইংলিশ কি? হোল। সম্পূর্ণের ইংলিশ কি? হোল। এই জন্য এটাকে আমরা বলবো হোলোব্লাস্টিক। এটাকে আমরা কি বলবো? হোলোব্লাস্টিক।
ঠিক আছে, এটাকে আমরা বলবো কি হোলোব্লাস্টিক ক্লিভেজ। এটাকে আমরা কি বলবো হোলোব্লাস্টিক ক্লিভেজ। তাহলে ক্লিভেজ মানে এক প্রান্তে কুসুম, তাহলে তার মানে কি পুরাটাই বিভাজিত হচ্ছে। পুরাটা মানে কি সম্পূর্ণটা, সম্পূর্ণ মানে কি হোল, তাহলে এটাকে আমরা বলবো এটা সম্পূর্ণ বিভাজন হচ্ছে মানে কি হোলোব্লাস্টিক ক্লিভেজ হচ্ছে। আর এখানে কুসুমটা পুরো জায়গাটা ধরে কুসুম দখল করে আছে, তাহলে তার মাত্র এই জায়গাটা বিভাজিত হয়, মাত্র এতটুকু জায়গায় বিভাজিত হয়, একটা মেরু বিভাজিত হয়, একটা মেরু বিভাজিত হয়। তো একে বলবো আমরা মেরুব্লাস্টিক ক্লিভেজ। একে বলবো আমরা কি মেরুব্লাস্টিক ক্লিভেজ। হ্যাঁ, লাস্টে বলতেছি, একটু খেয়াল করো, লাস্ট টাইম বলতেছি, দেখো যে ডিম্বাণুতে কুসুম খুবই কম থাকবে, কুসুম খুবই কম আছে, তাহলে কি কুসুম অল্প পরিমাণে আছে, তাহলে বাকি জিনিসটা কি হবে বিভাজিত। কুসুম একটা জায়গায় এক পাশে পড়ে আছে, তার মানে কি তাহলে বাকি পুরাটাই বিভাজিত হবে, সম্পূর্ণটাই বিভাজিত হবে। সম্পূর্ণ বিভাজন মানে কি হোলোব্লাস্টিক ক্লিভেজ। সম্পূর্ণ মানে হোল, ক্লিভেজ মানে বিভাজন, হোলোব্লাস্টিক ক্লিভেজ। ওকে, আর এখানে কুসুম বেশি, কুসুমটা বেশি, তাহলে তার একটা প্রান্ত বিভাজিত হবে, একটা মেরু বিভাজিত হবে, একটা প্রান্ত মানে কি একটা মেরু বিভাজিত হবে। একে বলবো আমরা মেরুব্লাস্টিক ক্লিভেজ। তাহলে কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে দুই রকম, যদি কুসুম কম থাকে হোল বিভাজিত হয় হোলোব্লাস্টিক ক্লিভেজ, আর কুসুম যদি পুরাটা দখল করে তার এতটুকু জায়গায় বিভাজিত হবে, সুতরাং একটা মেরু বিভাজিত হবে, সুতরাং এটাকে বলবো মেরুব্লাস্টিক ক্লিভেজ। দুইটা ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। ক্লিয়ার? সবার ক্লিয়ার? না কুসুমটা বিভাজিত হয় না, কুসুমটা না, কুসুমের বিভাজনটাকে আমরা কাউন্ট করব না এখানে, কুসুম বিভাজিত হওয়া না হওয়াটাকে আমরা এখানে কাউন্ট করব না, আমরা জাস্ট ওই জায়গাটাকে ডিম্বাণুর বাকি অংশটাকে আমরা হিসাব করব। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। হারি আপ, আমাকে আর একটু আগাইতে হবে, হারি আপ, জানাও। কারো কোনো বিষয় থাকলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। ওকে, ওকে, সবার ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু সামনের দিকে আগাতে পারবো ইনশাল্লাহ, কারো কনফিউশন নাই। আচ্ছা, তারপরে যদি তুমি একটু বুঝতে যদি একটু প্রবলেম হয়, তুমি আমার নোটগুলো দেখবা বা লাইভটা শেষ হলে আবার একটু দেখে নিবা। আচ্ছা, এখন তোমাদেরকে একটা কথা বলি, একটু দেখো এই জিনিসটা আমাদের ক্লিয়ার, কোনটা কোনটা হচ্ছে হোলোব্লাস্টিক ক্লিভেজ আর কোনটা হচ্ছে মেরুব্লাস্টিক ক্লিভেজ। ওকে, এখন আমরা একটা জিনিস এখানে দেখবো, একটু দেখি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আমরা একটা বেসিক আমরা শিখবো এখানে। ধরো এটা হচ্ছে ডিম্বাণু, নিষিক্ত ডিম্বাণু, নিষিক্ত ডিম্বাণু। ধরো তার এই প্রান্তে, ধরো এই প্রান্তে কি আছে একটু মাথায় সেট করো প্লিজ, এই প্রান্তে কুসুম আছে। ওকে, ঠিক আছে, এই যে প্রান্তে কুসুম থাকে, প্রান্ত মানে কি মেরু, এই মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু পৃথিবীর ক্ষেত্রে আছে না এরকম, যে মেরুতে বা যে প্রান্তে কুসুম থাকে ওই প্রান্তটাকে বলা হয় ভেজিটাল পোল। কি বলা হয়? ভেজিটাল পোল। একটু মাথায় রাখবা। তাহলে দেখো ডিম্বাণুর যে প্রান্তে কুসুম থাকে, এগুলো লেখা আছে নোটের মধ্যে, জাস্ট একটু মাথায় সেট করো। এটা তো পুরাটা হচ্ছে ডিম্বাণু, তো ডিম্বাণুর যে প্রান্তে কুসুমটা থাকবে ওই প্রান্তটাকে আমরা বলবো ভেজিটাল পোল। ঠিক তার অপোজিটের প্রান্তটাকে বলবো কি অ্যানিম্যাল পোল। অ্যানিমাল পোল। তো দুইটা মেরু আছে ডিম্বাণুতে, কয়টা মেরু? দুইটা মেরু বা দুইটা পোল আছে। যে প্রান্তে কুসুম থাকে ভেজিটাল পোল বলা হয়, আর অপর প্রান্তটাকে কি বলা হয়? হ্যাঁ হ্যাঁ, অ্যানিমাল পোল বলা হয়। সবসময় যে ডিম্বাণুর মাঝে থাকবে তেমন কোনো কথা নাই। ওকে, তারপরে আমরা যদি নেক্সট যদি বলি যে বিভাজন তলের উপর ভিত্তি করে, হ্যাঁ বিভাজন তলের উপর ভিত্তি করে এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। মানে এই যে দেখো, একটু আগে আমরা কিসের উপর ভিত্তি করে ক্লিভেজটাকে ভাগ করছি? কুসুম যদি অল্প থাকে পুরাটা বিভাজিত হয়, এটা হোলোব্লাস্টিক ক্লিভেজ। কুসুম যদি বেশি থাকে তাহলে একটা প্রান্ত বিভাজিত হবে, মেরুব্লাস্টিক ক্লিভেজ। কথাটা বোঝানো মনে হয়, আমি আবার বলতেছি, কুসুম যদি অল্প একটু থাকে এক পাশে পড়ে থাকবে তাহলে পুরাটা বিভাজিত হবে, পুরা মানে হোলোব্লাস্টিক ক্লিভেজ। আর কুসুম যদি বেশি থাকে, কুসুম পুরাটা জায়গা দখল করে থাকবে, তাহলে তার একটা প্রান্ত বা একটা মেরু বিভাজিত হবে, সেটাকে আমরা বলবো মেরুব্লাস্টিক ক্লিভেজ। সিম্পল। এখন এটা তো আমরা কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ভাগ করছি, কুসুম কম থাকলে কি হবে, কুসুম বেশি থাকলে কি হবে সেটা বলছি। এখন আমরা ভাগ করব তলের উপর ভিত্তি করে, যেটা কোন তলা বরাবর বিভাজিত হচ্ছে। ওকে, তাহলে আমরা দুই ভাগে, আমরা প্রথমে দুইটা ভাগে নিই। একটা হচ্ছে অরিও ক্লিভেজ, একটা হচ্ছে হ্যাঁ জাস্ট একটা পলি বিভাজিত হবে। আমি যতটুকু বলতেছি সেটা 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 চিন্তা করো না, অনেক মানে তোমরা বেশি বেশি করো। হ্যাঁ, আমি
বিলিভ মি, ট্রাস্ট মি, আমি যতটুকু বুঝাচ্ছি ততটুকু বোঝার চেষ্টা করো না। এখানে প্রশ্ন করতে যে কুসুমের কাজ কি, এখানে এটার দরকার ছিল না, তারপর আমি বলতেছি যে কুসুমের কাজ হচ্ছে ডিম্বাণুটাকে পুষ্টির যোগান দেওয়া, কুসুম থেকে পুষ্টি নেয় সে। তারপর বলতেছি যে কুসুম বিভাজিত হয় কি হয় না সেটা তো এখানকার দরকার নাই বাবা, একটা প্রান্ত বিভাজিত, যে প্রান্তে কুসুম থাকে এটা ছাড়া বাকি প্রান্তটার বিভাজনটাকে আমরা বিবেচনা করব, সামনে আগাতে পারবো না। তো এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমি অ্যাভয়েড করে দিতে পারতাম, হয়তো বলতে পারতাম যে নোট থেকে পড়ে নিও। এবং তুমি যদি আরও ভিতরে ঢুকো তা আমার অনেকগুলো ক্লাস দরকার, সেটা তো আমার ওই সুযোগটা নাই, আমার হাত পা বাঁধা, তোমাকে কম সময়ের মধ্যে শেষ করে দিতে হবে। তবে আমি এতটুকু বিশ্বাস রাখো, যতটুকু আমি ব্যাখ্যা দিচ্ছি, যতটুকু পড়াচ্ছি, ততটুকু হলে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি একটু তোমাদেরকে যদি বলি যে এই ক্লিভেজটা আবার দুই রকমের, অরিও ক্লিভেজ। এক নম্বর হচ্ছে কি, মানে এই ক্লিভেজটা তলের উপর ভিত্তি করে আবার কয়েক রকমের, একটা হচ্ছে অরিও ক্লিভেজ, অরিও ক্লিভেজ, ফোকাস অন মি, মানে অত বোল্ড, আমি যা বোঝাচ্ছি সেটা ততটুকু বুঝছো কিনা সেটা একটু খেয়াল করো। দুই নম্বর, তাহলে এই যে ক্লিভেজটাকে আরো তিন ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে অরিও ক্লিভেজ, আরটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, একটা অরিও, খেয়াল করো, আর একটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, একটু মনোযোগী হও। তারপর তিন নম্বর হচ্ছে কি, একটা অরিও ক্লিভেজ, একটা দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আর একটা লাস্ট হচ্ছে, হ্যাঁ, আর লাস্ট হচ্ছে সর্পিল ক্লিভেজ। ওকে, সর্পিল ক্লিভেজ তিন রকমের, আর তিন রকমের পাইছি আমরা, পাইছি কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে একটা মেরোব্লাস্টিক, একটা হোলোব্লাস্টিক, এটা গেছে গা, এটা বাদ। আরেকটা পড়তেছি আমরা, আরেকটা জিনিস পড়তেছি, মানে এই ক্লিভেজটা আরও তিন রকমের হতে পারে। কিসের উপর ভিত্তি করে? আগেরটা তো কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ভাগ করছি, হলো ব্লাস্টিক, মেরোব্লাস্টিক। এখন একটা ভাগ করতেছি বিভাজন তলের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? বিভাজন তলের উপর ভিত্তি করে, বিভাজন তলের উপর ভিত্তি করে। দেখো, অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ, তিন রকম। ওকে, দেখো অরিও ক্লিভেজ কোনটা, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কোনটা, সর্পিল ক্লিভেজ কোনটা, একটু দেখো। ধরো এটা হচ্ছে নিষিক্ত ডিম্বাণু। ওকে, এখানেও নিষিক্ত ডিম্বাণু আছে। ওকে, এখানেও নিষিক্ত ডিম্বাণু আছে। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর। এই নিষিক্ত ডিম্বাণুকে যদি আমরা, খেয়াল করো, এই নিষিক্ত ডিম্বাণুকে যদি আমরা ভাগ করি, ধরো এটা ভাগ করি, বিভাজিত হয়েছে, এই তল বরাবর বিভাজিত হয়েছে, তো বিভাজিত হলে কয়টা হবে? দুইটা হবে না? একটা থেকে দুইটা হবে না? দুইটা হবে। ওকে, এখন এই দুইটা যদি আবার বিভাজিত হয়, খেয়াল করো, এই দুইটা যদি, বুঝো, চিত্র দেখে বুঝে যাবা, এই দুইটা যদি আবার বিভাজিত হয়, একটু খেয়াল করো, এই একটা থেকে এই দুইটা যদি আবার বিভাজিত হয়, কিন্তু চারটা কোষ তৈরি হবে। কটা কোষ তৈরি হবে? একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, এখন এটা যদি আরও বিভাজিত হয়, আর এইভাবে, এইভাবে আর এইভাবে যদি বিভাজিত হয়, ঠিক আছে, তখন কিন্তু এর কোষগুলো এখান থেকে মানে দুইটা, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা কোষ হবে, এবং আটটা কোষ এক সারিতে সাজানো থাকবে। আটটা কোষ কয় সারিতে? 1 2 3, 1 2 3 4 5 6 7 8, এই আটটা কোষ এক সারিতে সাজানো থাকবে, এক সারিতে সাজানো থাকবে। একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা হবে, আটটা এক সারিতে সাজানো থাকবে। এখন বুঝি নাই যে স্যার এটা অরিও ক্লিভেজ, স্যার বুঝি নাই স্যার, একটু ধৈর্য ধরো, বুঝাবো আমি নিজেরটাই আঁকি আগে, তারপরে তুলনা করলে বুঝতে পারবা। এইটাও দেখো, খেয়াল করো, একটু ধৈর্য ধরো, বুঝিয়ে দিব। দেখো, ধৈর্যটা থাকতে হবে। এই যে দেখো, এই কোষটা যদি বিভাজিত হয়, একটা কোষ থেকে কয়টা কোষ হবে? একটা কোষ থেকে কয়টা কোষ হবে? বলো বলো, দুইটা হবে, সিম্পল। ওকে, এখন এই দুইটা যদি আবার বিভাজিত হয়, তাহলে কি হবে? এটা যদি আবার বিভাজিত হয়, তাহলে একটা থেকে দুইটা, দুইটা যদি আবার বিভাজিত হয়, দুইটা থেকে চারটা কোষ হবে, সিম্পল, একটু আগে যেটা পড়লাম। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, যদি যে এখানে একটা থেকে দুইটা হয়, ওকে, এখানেও একটা থেকে দুইটা হয়, ওকে, কিন্তু কথা হচ্ছে এখানে দুইটা থেকে চারটা হয়, ওকে, এখানেও দুইটা থেকে চারটা হয়, ওকে, মানে এটার এটা পুরাটা সেম এই পর্যন্ত। এখন এখানে খেয়াল করো, এটা হচ্ছে প্রথম বিভাজন, এটা দ্বিতীয় বিভাজন, এটা প্রথম বিভাজন, এটা দ্বিতীয় বিভাজন, তাহলে দেখো একই রকম না? দেখো, একটু তাকায় দেখো, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা একই রকম হয়েছে, কিন্তু একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা একই রকম, কিন্তু তৃতীয় বিভাজনটা যখন হবে, এই যে তৃতীয় বিভাজনটা যখন হবে, তখন ভিন্ন রকম হবে। তৃতীয় বিভাজনটা যখন হবে, তখন ভিন্ন রকম হবে। কিরকম? যে তৃতীয় বিভাজনটা দেখো, এই খেয়াল করো, আড়াআড়ি বিভাজিত হচ্ছে, কিন্তু কিভাবে বিভাজিত হচ্ছে? আড়াআড়ি, অরিও ভাবে, মানে কি? যে অরিও ক্লিভেজ মানে কি? কোষগুলো আড়াআড়ি বিভাজিত হচ্ছে। ওকে, কিন্তু এখানে আড়াআড়ি হবে না, এখানে অনুপ্রস্থভাবে হবে। তোরা আমাকে মাঝ বরাবর কেটে ফেলছো, এটা অনুপ্রস্থ বিভাজন। এদের বিভাজনটা কি হবে? অনুপ্রস্থভাবে হবে। এদের বিভাজনগুলো হবে আড়াআড়ি। তাহলে
প্রথম আর দ্বিতীয় সেম, এটা নিয়ে কান্নাকাটি করবা না। এই জায়গায় দেখো তৃতীয় বিভাজনটা খেয়াল করতে হবে। তৃতীয় বিভাজনটা এটা হয় আড়াআড়ি ভাবে, আর এটাও কি অনুপ্রস্থভাবে। ঠিক আছে, তাহলে অনুপ্রস্থভাবে যদি হয় কোষগুলো দুইটা সারিতে সাজানো থাকবে। দেখো এখান থেকে এই দুইটা থেকে হবে চারটা, একটা দুইটা তিনটা চারটা। তো এই প্রথম উপরের দুইটা থেকে হবে চারটা, নিচের দুইটা থেকে হবে আরো চারটা। তাহলে 8টা কোষ কিন্তু এখন দুই সারিতে সাজানো আছে। এখানে দেখো এরা আড়াআড়ি ভাবে হয়েছে, 8টা কোষ এক সারিতে সাজানো। আর এখানে কিন্তু দেখো এখান থেকেও 4টা থেকে 8টা হয়েছে অনুপ্রস্থভাবে হয়েছে, কিন্তু 8টা কোষ দুই সারিতে সাজানো, এখানে 4টা এখানে 4টা। এখন এটার মধ্যে এই দুটো জিনিস বুঝছো কিনা? তাহলে আমি আবারও বলি, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এখানেও সেম, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, একই রকম ভাবে হবে। কিন্তু তৃতীয় বিভাজনের ক্ষেত্রে একটু পার্থক্য হবে। তৃতীয় বিভাজনটা এটা হবে আড়াআড়ি ভাবে, কোষগুলো সাজানো থাকবে এক সারিতে। আর এখানে তৃতীয় বিভাজনটা অনুপ্রস্থভাবে হবে, এভাবে কূপ দিলে যেটা হয় সেটা অনুপ্রস্থ। তো অনুপ্রস্থভাবে হবে, এবং এই উপরের দুইটা থেকে চারটা, নিচে দুইটা থেকে চারটা, দুই সারিতে সাজানো থাকবে। এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। ক্লিয়ার কিনা বলো? ওকে, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো, হারি আপ। এতটুকু ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট আমি যদি আরেকটু সামনের দিকে আগাই, একটু দেখো সর্পিল ক্লিভেজ কোনটা একটু তোমাকে বুঝতে হবে। সর্পিল ক্লিভেজ এখানে প্রথম এবং দ্বিতীয় বিভাজনটা, হ্যাঁ এখানে প্রথম দ্বিতীয় বিভাজনটা সেম হবে। একটু দেখো, এই যে প্রথম বিভাজন আগেরগুলোর মতোই, একটা থেকে হয়ে যাবে কয়টা? একটা থেকে দুইটা হবে। ওকে, তারপর আবার দেখো এই যে প্রথম, খেয়াল করো এই যে দেখুন, আবার যখন বিভাজিত হবে তখন দুইটা থেকে চারটা হবে, 1 2 3 4। তাহলে দেখো একটা থেকে দুইটা, দুইটা থেকে কয়টা? চারটা। ভালো করে খেয়াল করো, সেম আগেরগুলোর মতোই, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। এখানে কোনো আপত্তি নেই, এখানে কোনো নেই। তো এটা এইভাবে বিভাজিত হবে। কিন্তু মনে রাখবা পার্থক্যটা হবে 3 নাম্বার, মানে তৃতীয় বিভাজনের ক্ষেত্রে পার্থক্য হবে। সেটা কিরকম একটু দেখো, এখান থেকে ওই 4টা থেকে তো আবার 8টা হবে, একটা থেকে যদি দুইটা হয়, দুইটা থেকে 4টা হবে, 4টা থেকে 8টা হবে। এই ক্ষেত্রে মনে রাখবা ওই 8টা কোষ কিন্তু এখন দুই সারিতে সাজানো থাকবে না, ওইভাবে এক সারিতেও থাকবে না, দুই সারিতেও থাকবে না, এক সারিতেও থাকবে না। এখানে যেমন দুই সারিতে আছে, এখানে এক সারিতে আছে, কিন্তু এই 8টা কোষ একটু ডিফারেন্ট স্টাইলে থাকবে। ওই 8টা কোষ ডিফারেন্ট স্টাইলে থাকবে। কিরকম? যেমন মনে করো এই একটা কোষ, দুইটা কোষ, তিনটা কোষ, চারটা কোষ, চার জায়গায় না? ঠিক, তাহলে 4টা কোষ থাকবে বড় বড়। 4টা থেকে যখন 8টা হবে, তার মধ্যে 4টা থাকবে বড় বড়, আর 4টা থাকবে ছোট ছোট। এই যে দেখো, এখানে একটা ছোট, এখানে একটা ছোট, এখানে একটা ছোট, এখানে একটা ছোট। দেখো এই জিনিসটা তোমরা আরো সহজে বুঝতে পারবা যদি এইভাবে তোমরা যদি চিন্তা করো। দেখো আমি তোমাকে বলি, এখান থেকে 4টা যেমন 8টা হয় দুই সারিতে সাজানো, এখান থেকেও 4টা থেকে 8টা হবে। তবে এই 8টার মধ্যে ওই 8টা কোষের আকৃতি একরকম হবে না। দেখো এই 8টার মধ্যে 4টা হবে এরকম লম্বা লম্বা, ঠিক আছে? 4টা কোষ বড় বড় হবে, আর 4টা হবে ছোট আকার, একটু ছোট হবে। এবং এগুলো কি এদের মাঝে বড় দুইটার মাঝখানে থাকবে, উপরের দিকে মাঝখানে থাকবে। ধরো আমি তোমাকে যদি দেখাই, এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ধরো এরকম এই 4টা থেকে 8টা হবে। তো ধরো এই হচ্ছে 8টা কোষের মধ্যে 4টা কোষ বড়, এই যে এখানে 4টা কোষ কি বড়, ওকে? আর 4টা কোষ ছোট ছোট থাকবে। এগুলো ধরো এই যে এই দুইটার মাঝখানে, এখানে ধরো এই যে একটা কোষ, এই যে এখানে একটা থাকবে, তারপর এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। আর এইভাবে মানে এটা অনেকটা সর্পিল, মানে সাপ জীবনে যে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরে না, ওই রকম এরকম ঘুরবে। এবং এদের মধ্যে স্থান পরিবর্তন হবে। কিরকম হবে? যে এই কোষটা এই জায়গায় চলে আসবে, বড়টা ছোটটার জায়গায় যাবে, ছোটটা বড়টার জায়গায় যাবে, এরকম সাপের মতো ঘুরতে থাকবে। এদেরকে মতো সর্পিল, মানে এদের স্থান পরিবর্তন করবে। বেসিক্যালি কি হবে? ছোটটা বড়টার জায়গায় যাবে, বড়টা ছোটটার জায়গায়, এইভাবে প্রত্যেকে স্থান পরিবর্তন করবে। এরকম ঘটনা ঘটবে যে ক্লিভেজের মধ্যে, সেটাকে বলে সর্পিল ক্লিভেজ। তাই আমি আবার একটু বলি, একটা থেকে দুইটা, দুইটা থেকে 4টা হয়, সিম্পল। এই 4টা থেকে যখন 8টা হবে, তার মধ্যে 4টা হবে আকারে বড়, আর 4টা হবে আকারে কি ছোট, যেগুলো বাকি 4টার মাঝখানে 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 থাকবে, উপরের দিকে থাকবে। ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা বলো? ওকে, এতটুকু ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও।
হ্যাঁ, সিম্পল হচ্ছে যে এখান থেকে 4টা থেকে যখন 8টা হবে, তার মধ্যে আমি আবার বলছি 4টা থেকে যখন 8টা হবে, 4টা আকারে ওই 8টার মধ্যে 4টা আকারে বড় হবে, আর আর 4টে ছোট ছোট হবে, যেগুলো ওই বাকি 4টার উপরে মাথায় মাথায় এই যে এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা। ওকে, এবং এরা কি করে পরস্পর স্থান পরিবর্তন করে। এই যে আমি যে কথাগুলো মুখ দিয়ে বের করতেছি, এগুলো সংজ্ঞাকারে লেখা আছে নোটের মধ্যে, সংজ্ঞাকারে নোটের মধ্যে লেখা আছে, এখানেও সেম সংজ্ঞাকারে নোটের মধ্যে লেখা আছে। ওকে, তো আমি যদি এই জায়গাটা একটু বলি তোমাকে, এই জায়গাটা একটু বলি, হ্যাঁ, তো এটা যদি আমরা একটু বলি যে এটা হচ্ছে সর্পিলাকার ক্লিভেজ। এটা কি সর্পিলাকার ক্লিভেজ? তাহলে আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। মানে ওই সংজ্ঞাগুলো আমি এখানে বললাম না, কারণ এগুলো বলতে গেলে আবার সময়ের দরকার, এগুলো লেখা আছে। এখন দেখো প্রথমটা ওরিও ক্লিভেজের উদাহরণ। এই যে অনেকে চাইছিলেন যে কিভাবে মনে রাখবো, দেখো ওরিও ক্লিভেজের উদাহরণ হচ্ছে, এভাবে তোমরা মনে রাখতে পারো যে ওরিও ক্লিভেজের উদাহরণ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রো এর সহজভাবে মনে রাখতে পারবা। ওরিও মানে হচ্ছে আর্থ্রোপোডা পর্ব। ওরিও ক্লিভেজের উদাহরণ কি? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আচ্ছা, ওকে। আর হ্যাঁ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। আমরা কি দ্বিপার্শ্বীয় না, এবং মনে রাখবো আমরা কি আমাদের প্রতিসাম্যতা কিন্তু দ্বিপার্শ্বীয়। একটা মানুষকে দুইটা ভাগে সমান দুই ভাগে ভাগ করা যেতে পারে কিন্তু। ওকে, ডান পাশ আর বাম পাশে ভাগ করা যেতে পারে। তাহলে এখানে এখানে আমরা কোন পর্বের প্রাণী? কর্ডাটা পর্বের প্রাণী। এটা মনে রাখার জন্য বলতেছি আমি, যদিও তাই এখানে উদাহরণ হচ্ছে কর্ডাটা পর্ব। তাহলে ওরিও হচ্ছে আর্থ্রোপোডা, ওরিও আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয় উদাহরণ হচ্ছে কর্ডাটা পর্ব, কর্ডাটা পর্ব। ওকে, আচ্ছা। আর সর্পিল ক্লিভেজ হচ্ছে তারা হবে সর্পিল, সর্পিল হবে, সর্পিলের পদ দিয়ে মনে রাখবো পাখি ঠাকি এগুলো হবে আর কি, পাখি। তারপর হচ্ছে পাখি, সর্পিল মানে সরীসৃপ, সর্পিলের পদ দিয়ে পাখি, সর্পিল দিয়ে সরীসৃপ, এগুলো হবে কি? এগুলো হবে ওদের, এগুলো হবে কি? সর্পিল ক্লিভেজ। ওকে, মাছের ক্ষেত্রে এটা হয়ে থাকে, মাছের ক্ষেত্রেও এটা হয়ে থাকে। ওকে, এগুলো নোটের মধ্যে লেখা আছে। আমরা সামনের দিকে যাই, আমরা একটু অল্প একটু টপিক আছে। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি আবারও বলছি, আমি প্রত্যেকটা টপিক আমি আলোচনা করে দিচ্ছি, প্রত্যেকটা টপিক আমি আলোচনা করে দিচ্ছি, কোনো টপিক বাদ দিচ্ছি না। আমি আবারও বলছি, আমাকে বলে দেওয়া হয়েছে 3 থেকে 4 ক্লাসের মধ্যে শেষ করা, কারণ তোমাদের সিলেবাসটা অনেক বড়, পরীক্ষার আগে শেষ করতে হবে। তো আমি 3 থেকে 4 ক্লাসের মধ্যে যদি এত বড় চ্যাপ্টারটা শেষ, সব কিছু পড়িয়ে যদি শেষ করতে পারি, যদি এতটুকু সাহস আমি করতে পারি, তো তোমাদের এতটুকু ধৈর্য থাকা দরকার। ঠিক আছে, আমি জাস্ট একটা টপিক পড়াবো, তাহলে এই জিনিসটা শেষ হবে। ওকে, তো যেটা আমি বলতে চাচ্ছি যে মেডিকেলে কিন্তু সবাই টিকবে না। মেডিকেলের সিট আছে কত? 3000। লাখো পরীক্ষার্থী পরীক্ষা দিবে বা 1 লক্ষ পরীক্ষা দিবে, তার মধ্যে তারাই টিকবে যারা পরিশ্রমী। ঠিক আছে, কেউ মেধা কেউ অর্জন করে নিয়ে আসে না, মেধা জন্মের পর মেধা অর্জন করে। তাহলে এতটুকু লাস্ট মুহূর্তে এতটুকু তোমার কমিটেড থাকতে হবে। আমার ক্লাসগুলো এরকমই হয়, আই এম সো সরি ফর দ্যাট। পরিশ্রম করতে হবে, কারণ সাকসেস এইভাবে আপনি আসে না। তুমি পরিশ্রম করবা, তোমার আউটকাম এক সময় না এক সময় আসবে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবা। তো সবাই থাকা না থাকা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার মতো করে পড়ায় যাব। মানে একটা পোলাও যদি এখান থেকে ভালো করে পড়ে মেডিকেলে চান্স পাই, এটা আমি সার্থক। ওকে, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে না, আমরা অল্প একটু পড়ায় আসি। আমি এখন লাস্ট একটা জিনিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়, তাহলে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। অল্প একটু আছে, হয়তো আর 15-20 মিনিট লাগবে, একটু দেখো 10 থেকে 15 মিনিট লাগবে। ওকে, ওকে। তাহলে দেখো আমরা যে জিনিসটা এখন পড়তে যাচ্ছি সেটা হচ্ছে যে ব্রুনীয় স্তরের উপর ভিত্তি করে, তাহলে ক্লিভেজটা বুঝে গেছি আশা করি, যে ক্লিভেজের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়। একটা কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে কি ক্লিভেজ, একটা কুসুমের পরিমাণ, কুসুম যদি কম থাকে হোলটা বিভাজন হবে, হলো ক্লিভেজ মানে হলোব্লাস্টিক ক্লিভেজ। কুসুম যদি বেশি থাকে একটা মেরু বিভাজিত হবে, মেরুব্লাস্টিক ক্লিভেজ, একটু আগে পড়ছি। আর বিভাজন তলের উপর ভিত্তি করে কি কি পাইছি আমরা? ওরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ এবং সর্পিল ক্লিভেজ। চিত্রটা খেয়াল করলে বুঝে যাবা জিনিসটা, একদম ভেঙে ভেঙে লেখা আছে, যা চিত্রটা খেয়াল করলে হবে। আর নোটের মধ্যে সংজ্ঞাও লেখা আছে, তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তাই আমি জাস্ট একটা জিনিস বলতেছি, ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি, এটা সহজ, একটু ধৈর্য ধরো। ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে, ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে আমি কোনটা বাদ দিব বলো? আমি কোন লাইনটা বাদ দিব? আমি এইচএসসিতে পার হয়ে যেতে পারি, কিন্তু এবার আমার ভর্তি পরীক্ষা যদি ধরা দেয়, তখন তো পুরো ধরা খেয়ে যাবো। হ্যাঁ, তো কোন লাইনটা আমি বাদ দিই? আমি পারি না এটা, আমি এটা পারি না, কোনো লাইনে আমি বাদ দিতে পারি না। এটা আমার একটা দুর্বলতা মনে করতে পারো। হ্যাঁ, তা দেখো, তো ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে
আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখো ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে এটাকে আবার প্রাণীগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে ভ্রূণীয় স্তর জিনিসটা কি। এটা তোমাদেরকে আগে একটু বুঝাই দিই, খেয়াল করো। যেমন মনে করো আমি আবার ওই জায়গাটাতে আসি, ধরো একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু, তাহলে একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণু, ওকে, মিলিত হয়ে, একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়ে কী হবে আমরা জানি, একটু আগেই পড়ছি, একটু ধরো, বেশিক্ষণ লাগবে না, একটু ধৈর্য ধরো। শুক্রাণু আর একটা কি, ডিম্বাণু মিলিত হয়ে আমরা একটু আগে পড়ছি, যেটা হয় শুক্রাণু আর ডিম্বাণু মিলেমিশে একাকার, অর্থাৎ এটাকে কি বলতে পারি আমরা, জাইগোট বলতে পারি। দুইটা মিলে যেটা হয় এটা কি, জাইগোট। এখন এই জাইগোটটা খেয়াল করো, জাইগোটটা কি এককোষী না? জাইগোটটা এককোষী। এখানে বারবার বিভাজন হবে, এটা এক পর্যায়ে এটা বহুকোষী হবে। তো জাইগোটটা কয়কোষী? আমি এটা লিখে রাখি, জাইগোট হচ্ছে এককোষী, একটু লিখে রাখি। আচ্ছা, তোমরা বুঝো, এগুলো আছে, নোটে আছে, আমি যা লিখতেছি দেখো। তাহলে আমি যদি বলি এখানে এককোষী জাইগোট, এটা বারবার বিভাজিত হবে, বিভাজিত হয়ে একটা পর্যায়ে হবে একগুচ্ছ কোষ হবে। একটা কোষ থেকে কি হবে, একগুচ্ছ কোষ, একদলা কোষ বলের মতো। এটাকে আমরা বলবো মরুলা। কি বলবো আমরা? এটাকে মরুলা বলবো। এটাকে আমরা কি বলবো? একদলা কোষকে আমরা কি বলবো? মরুলা। এটাকে আমরা মরুলা বলতে পারি। আমরা যদি বাংলায় যদি বলি যে একগুচ্ছ কোষ, কি কোষ? একগুচ্ছ কোষ। দেখো, একগুচ্ছ কোষ বা একদলা কোষকে আমরা কি বলবো? একগুচ্ছ কোষকে আমরা কি বলবো? মরুলা বলবো। যখন এই কোষটা এক পর্যায়ে কি হবে? এক সারিতে সজ্জিত হবে, কোষগুলো এক সারিতে সজ্জিত হবে, 1 2 3 4 এভাবে এরা একটা সারিতে সজ্জিত হবে। তো সকল কোষগুলো এখন একটা সারিতে আছে, মাঝখানে একটা গহ্বর আছে, ওকে। তো আমি যদি বলি যে এই গহ্বরটার নাম কি, মানে ওইটার নাম কি, ব্লাস্টোলা। এখন যখন এরা এক সারিতে সজ্জিত হয়ে যাবে তখন এটাকে আমরা বলবো ব্লাস্টোলা। অল্প একটু আছে, একটু ধৈর্য ধরো, আমরা শেষের দিকে। দেখো, ব্লাস্টোলা, ওকে। তারপরে দেখো, যদি এই কোষগুলো 3 সারিতে সজ্জিত থাকে, কয় সারিতে? 3 সারিতে। তাহলে দেখো 1 2 3 4 5 এভাবে ধরো, এটা একটা সারি, এর বাইরে দিয়ে আরেকটা সারি, ওকে, এর বাইরে আরো একটা সারি। এখন কোষগুলো যখন, দেখো, কোষগুলো যখন 3 সারিতে সাজানো থাকে, কয় সারিতে? 3 সারিতে সাজানো থাকে, তখন এটাকে বলা হয় গ্যাস্ট্রোলা। খেয়াল করো, গ্যাস্ট্রোলা, ঠিক আছে। আচ্ছা, আমি আবারও বলি, এই কোষগুলো যদি এক সারিতে সাজানো থাকে এটাকে বলা হয় জাইগোট। সরি, শুক্রাণু আর ডিম্বাণু মিলে প্রথম দুইটা মিলে এক হয়ে যাবে, তখন এটাকে বলা হয় জাইগোট। এই জাইগোটের কোষগুলো যখন বারবার বিভাজিত হয়ে একগুচ্ছ কোষ, মানে এটা এককোষী অবস্থায়, এটাকে জাইগোট বলি আমরা। যখন বিভাজিত হয়ে একটা কোষ হইলে এটাকে আমরা জাইগোট বলি। যখন বারবার বিভাজিত হয়ে একগুচ্ছ কোষ হবে সেটাকে আমরা মরুলা বলবো। কি বলবো? মরুলা। এই মরুলার কোষগুলো যখন একটা সারিতে সাজানো থাকবে, তখন সেটাকে আমরা কি বলি? ব্লাস্টোলা বলবো। কি বলবো? ব্লাস্টোলা বলবো। যদি এটা 3 সারিতে সাজানো থাকে এটাকে আমরা গ্যাস্ট্রোলা বলবো। তা দেখো, যখন এটা একগুচ্ছ কোষ, এখানে এক সারিতে যদি সাজানো থাকে, তখন এটাকে আমার নাম হয়ে যাবে ব্লাস্টোলা। যখন এটা 3 সারিতে সাজানো থাকে, এদেরকে আমরা বলবো গ্যাস্ট্রোলা, ওকে। এখন বলতে পারো, এই প্রত্যেকটাকে আমরা একটা ভ্রূণ বলতে পারি। প্রত্যেকটাকে আমরা কি বলতে পারি? ভ্রূণ। দেখো, এগুলা কি? প্রত্যেকটাই এখানে ভ্রূণ। প্রত্যেকটা কি মায়ের পেটে না? এটাও মায়ের পেটে, প্রত্যেকটা মায়ের পেটেই, কিন্তু প্রত্যেকটা এখানে ভ্রূণের একটা দশা। ভ্রূণটা যখন এক কোষ অবস্থায় থাকবে বলা হয় জাইগোট। এই ভ্রূণটা যখন একগুচ্ছ কোষ হিসাবে থাকবে সেটাকে বলা হয় মরুলা। এই ভ্রূণটা যখন এক সারিতে সাজানো থাকবে তখন বলা হয় ব্লাস্টোলা। এই ভ্রূণের কোষগুলো যখন 3 সারিতে সাজানো থাকবে তখন বলা হয় গ্যাস্ট্রোলা। আমি আবার বলতেছি, এখানে সবাই ভ্রূণের একটা দশা। ভ্রূণটা কখনো জাইগোট হিসেবে থাকবে, ভ্রূণটা আস্তে আস্তে এক পর্যায়ে মরুলা দশায় পরিণত হবে, এই ভ্রূণটা এক পর্যায়ে ব্লাস্টোলাতে আসবে, এই ভ্রূণটা এক পর্যায়ে গ্যাস্ট্রোলা দশায় আসবে। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। হ্যাঁ, একগুচ্ছ কোষ, এখানে তো অনেকগুলা কোষ। মরুলা মানে একগুচ্ছ, মানে অনেকগুলা কোষ। এই যে এখানে অনেকগুলা কোষ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো তো।
ওকে, এই পর্যন্ত সবার ক্লিয়ার? ওকে, এখন আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, যখন ভ্রূণটা এক কোষ অবস্থা থাকবে, জাইগোট বিভাজিত হয়ে যখন এক গুচ্ছ কোষ বা অনেকগুলো কোষ হবে বা বহু কোষ হবে, তখন মরুলা, ওই কোষগুলো যখন একটা সারিতে সাজানো থাকবে, এক সারিতে, দেখো একটা সারিতে সাজানো আছে, কিন্তু বৃত্তাকারে একটা সারিতে সাজানো আছে, এখন তো ব্লাস্টলা বলবো। ওই কোষগুলো যখন তিনটা সারিতে সাজানো থাকবে, আমি গ্যাস্ট্রোলা বলবো। ওকে, আচ্ছা ঠিক আছে, ফাইন। এখন কথা হচ্ছে যে তিনটা সারিতে সাজানো থাকবে না, যখন এরা তিন সারিতে সাজানো থাকবে, তিনটা সারির তিনটা নাম আছে। সবার বাইরে যে সারিটা, খেয়াল করো, সবার বাইরে যে সারিটা একে বলা হয়, সবার বাইরের সারিটাকে বলা হয় অ্যাক্টোডার্ম। কি বলা হয়? সবার বাইরের সারিটাকে কি বলা হয়? অ্যাক্টোডার্ম। ঠিক সবার ভিতরের সারিটাকে কি বলা হয়? মাঝখানে যেটা, ঠিক ভিতরে না, ঠিক মাঝখানে যে সারিটা আছে তাকে বলা হয় মেসোডার্ম। ওকে, আচ্ছা ফাইন। ঠিক ভিতরে যেটা, একদম ভিতরে যেটা আছে সেটা হচ্ছে, একদম ভিতরে যেটা, এটা হচ্ছে এন্ডোডার্ম। সিম্পল, আমরা আর বেশিক্ষণ নাই, প্রায় শেষের দিকে আছে, খেয়াল করো, একদম সিম্পলি চিন্তা করো। এখানে তিন সারিতে কোষগুলো সাজানো আছে, একদম সবার বাইরে যে সারিটা এটাকে বলবো আমরা অ্যাক্টোডার্ম। ঠিক মাঝখানে যেটা মেসোডার্ম, ভিতরে যেটা এন্ডোডার্ম। কীভাবে মনে রাখবো আমরা? একদম বাইরে মানে কি এক্সিট না, বাইরে মনে হচ্ছে এক্সিট, এক্সিটের দিকে যেটা সেটা অ্যাক্টোডার্ম। মাঝখানে 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 যেটা এটা হচ্ছে কি মেসোডার্ম। সিম্পল, মাঝখানে মেসোডার্ম। আর কিভাবে এ করবা? আর যেটা ইনে আছে, যেটা যেটা ইনে আছে, ইন মানে ভিতরে, ইনে যেটা আছে সেটা হচ্ছে এন্ডোডার্ম। তো যেটা ইনে আছে, যেটা ইনে আছে সেটা এন্ডোডার্ম। তাহলে যেটা এক্সিটের দিকে মানে বাইরের দিকে সেটা অ্যাক্টোডার্ম, যেটা ইনের দিকে এন্ডোডার্ম, মাঝখানে একটা মেসোডার্ম। ওকে, সিম্পল। এগুলো হয়তো তোমরা অনেকেই জানো, তারপরে আমি বলে দিচ্ছি। এখন কথাটা ওই জায়গায় না, কথাটা হচ্ছে কিছু কিছু গ্যাস্ট্রোলাতে দেখা গেছে, কিছু কিছু গ্যাস্ট্রোলাতে দেখা গেছে মানে ভ্রূণীয় অবস্থায় তিনটা স্তর আছে না? দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভ্রূণীয় অবস্থায় কয়টা স্তর আছে? অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তো এদের ভ্রূণীয় অবস্থায় তিনটা স্তর আছে। যে প্রাণীগুলো, এদেরকে বলবো আমরা ত্রিস্তরী প্রাণী। এই শোনো, কোন অবস্থায় বলো তো, কোন অবস্থায়? ভ্রূণ অবস্থায়। আমার দেহকে কাটলে কি তিনটা স্তর পাবা এখন? বা তোমাকে যদি কাটা শুরু করো, দেখি তো আমাদের শরীরে তিনটা স্তর আছে কিনা? নো, পরিণত প্রাণীতে না। ভ্রূণ অবস্থায় যে সকল প্রাণীদের তিনটা স্তর থাকবে তাদেরকে বলা হয় ত্রিস্তরী প্রাণী। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ওকে ওকে, আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে দেখো, যে সকল প্রাণীর ভ্রূণীয় অবস্থায় তিনটি স্তর থাকে এদেরকে বলা হয় ত্রিস্তরী প্রাণী। ওকে, কিছু কিছু প্রাণী আছে, কিছু কিছু প্রাণী আছে যে তাদের গ্যাস্ট্রোলাতে তিনটা স্তর থাকে না। কি দেখা গেছে যে তাদের মেসোডার্মটা থাকে না। আমি একটু ওই পাশে করে চিত্রটা আঁকতেছি, তাহলে একটু মুছে দিতে আসলে জায়গা নাই। আচ্ছা, আমি এই পাশে একটু করে লিখি। কিছু কিছু প্রাণী আছে যাদেরকে দেখা যাবে যে এরকম, যে তিনটা স্তরের, হ্যাঁ তিনটা স্তর যাদের আছে এদেরকে আমরা ত্রিস্তরী বলবো, ফাইন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মাঝখানের স্তরটা থাকে না, শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র এই যে দেখো, শুধুমাত্র ভিতরের স্তরটা থাকবে। একটু খেয়াল করো, ভিতরের স্তরটা থাকবে। এই যে একদম ভিতরের স্তরটা থাকবে, আর বাইরের স্তরটা থাকবে। আর কি থাকবে? আর বাইরের স্তরটা থাকবে। অর্থাৎ কিছু 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 প্রাণী আছে যাদের তিনটা সারি থাকবে না, যাদের গ্যাস্ট্রোলাতে কয়টা থাকবে না? তিনটা থাকে না। যাদের গ্যাস্ট্রোলাতে, এই নর্মালি গ্যাস্ট্রোলাতে কয়টা সারি থাকে? নর্মালি গ্যাস্ট্রোলাতে তিনটা সারি থাকে। তো যাদের গ্যাস্ট্রোলাতে তিনটা সারি থাকে এরা ত্রিস্তরী প্রাণী। তো কিছু কিছু গ্যাস্ট্রোলা আছে যাদের গ্যাস্ট্রোলাতে তিনটা সারি থাকে না, শুধুমাত্র বাইরেরটা থাকে। মানে কি? শুধু অ্যাক্টোডার্মটা থাকে। ওকে, একদম ভিতরে মানে এন্ডোডার্মটা থাকে। এন্ডোডার্ম থাকে, কোষের স্তর। এগুলো কিসের স্তর? এগুলো কোষের স্তর, এন্ডোডার্ম, এটা কোষের স্তর। হ্যাঁ, কিন্তু মাঝখানে যেটা, ওই যে মেসোডার্ম যেটা, এই মেসোডার্ম থাকে না। তবে এদের দুই স্তরের মাঝে একটা আঠার মতো স্তর থাকে। কিসের স্তর থাকে? একটা আঠার স্তর থাকে। দুই স্তরের মাঝে একটা কিসের স্তর থাকে? দুই স্তরের মাঝে একটা আঠার স্তর থাকে। ওই আঠালো স্তরকে বলা হয়, আঠার ইংলিশ কি? আঠার ইংলিশ হচ্ছে গ্লু। তো মাঝখানের যে গ্লু, মাঝখানের যে আঠা, মাঝখানের যে গ্লু, তাকে বলা হয় মেসোগ্লিয়া। কি বলা হয়? মেসোগ্লিয়া। তা আমি তোমাদেরকে একটা কথা বলি, কনফিউজড হলে হবে না।
এটা কিন্তু মেসোডার্ম, মানে এটা কোষের স্তর, গোল 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 কোষের স্তর, মেসোডার্ম, এটা কিন্তু কোষের স্তর, ঠিক আছে। কিন্তু মেসোগ্লিয়াটা কিন্তু কোষের স্তর না, এটা হচ্ছে আঠার স্তর। তাহলে দেখো এটা কিসের স্তর? আঠার স্তর, একটা আঠালো পদার্থের স্তর, জেলিরই নেই আঠালো পদার্থের স্তর, এটা হচ্ছে মেসোগ্লিয়া। তো আমি যদি তোমাকে বলি এখানে কোষীয় স্তর কয়টা, কোষীয় স্তর কয়টা, দেখো এখানে এই গেস্টুলাতে কোষীয় স্তর 3টা, সবার ভিতরেও এটা কোষের স্তর, এন্ডোডার্ম, মাঝখানে এটা কোষের স্তর, মেসোডার্ম, বাইরেও এটা কোষের স্তর, এখানে 3টাই কোষের স্তর, তাই এটা ত্রিস্তরী প্রাণী। কিন্তু এই যে আমি এটা যে আঁকলাম এখানে মাত্র 2টা কোষের স্তর, এইটা কোষের স্তর, এটা কোষের স্তর। কিন্তু আমি যদি এই পাশে করে লিখি ওই যে মেসোগ্লিয়াটা, এটা কোষের স্তর না, এটা আঠার স্তর। তাই আমি বলতে পারি যে কোষের স্তর যদি চিন্তা করি তাহলে, কোষের স্তর যদি চিন্তা করি তাহলে এটাতে 2টা কোষের স্তর আছে, কোষের স্তর এখানে কয়টা? 2টা, তাই এটা কোষের স্তর 2টা, তাই এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। আর এখানে কোষের স্তর 3টা, এখানে কোষের স্তর 2টা আর এখানে কোষের স্তর 3টা, তাই ত্রিস্তরী প্রাণী। মেসোগ্লিয়াটাকে আমরা স্তর হিসেবে কাউন্ট করব না, মেসোগ্লিয়াটাকে আমরা কোষের স্তর হিসেবে কাউন্ট করব না। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। যে সকল প্রাণীর ভ্রূণীয় অবস্থায় কোষীয় স্তর 3টা, কোষীয় স্তর কি স্তর? কোষীয় স্তর থাকবে 3টা, তাদেরকে বলবো আমরা ত্রিস্তরী প্রাণী। আর যে সকল প্রাণীদের গেস্টুলাতে কোষীয় স্তর থাকবে কয়টা? কোষীয় স্তর থাকবে 2টা আর একটা থাকবে আঠার স্তর, তাকে বলবো আমরা দ্বিস্তরী প্রাণী। ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। বোঝা গেছে? বোঝা গেছে কিনা আমাকে কনফার্ম করো, কনফার্ম করো, কনফার্ম করো। হ্যাঁ হ্যাঁ, মেসোগ্লিয়া। ওকে, তাহলে আমরা ওই যে ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে প্রাণীটা কত রকমের, আমি মুছে দিব। হ্যাঁ, তো আমি এটা মুছে দিচ্ছি, ক্লিয়ার, কনফিউশন নাই। আশা করি এই নোটের মধ্যে আছে সবকিছু ডিটেলস। আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে বলতেছি, দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে একটু দেখো যে মানে যেটা বললাম আর কি, এটাই আর কি। তো ভ্রূণীয় স্তরের উপর 2 রকম, প্রাণীটা 2 রকমের, একটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, তাহলে আমরা কি পাইলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী, একটা হচ্ছে কি ত্রিস্তরী প্রাণী, ওকে, আর একটা হচ্ছে কি দ্বিস্তরী প্রাণী। ওকে, তো ত্রিস্তরী প্রাণীতে কোন 3টা স্তর থাকবে? একটু আগে যেটা পড়লাম যে এক্টোডার্ম, এর সংজ্ঞাটা কিরকম হবে? ভ্রূণীয়। তাহলে দেখো কি বলছিলাম, ওই পাশে ভ্রূণ ছিল না, ভ্রূণের গ্যাস্ট্রোলা দশা যেখানে 3টা কোষের স্তর থাকবে তাকে ত্রিস্তরী প্রাণী, আর ভ্রূণের গ্যাস্ট্রোলা দশা যারা 2টা কোষের স্তর থাকবে তাকে দ্বিস্তরী প্রাণী বলা হয়। ওকে, তাহলে দেখো এক্টোডার্ম বাইরে, মাঝখানে কি মেসোডার্ম, আর এখানে হচ্ছে ভিতরে এন্ডোডার্ম, এই 3টা স্তর থাকবে, এদেরকে আমরা ত্রিস্তরী প্রাণী বলবো। আর দ্বিস্তরী প্রাণী কোনটা? যাদের বাইরে কি থাকবে একটু খেয়াল করো, যাদের বাইরে থাকবে এক্টোডার্ম, হ্যাঁ, ভিতরে কি থাকবে? ভিতরে থাকবে এন্ডোডার্ম, মাঝখানেটা থাকবে না, হ্যাঁ, থাকবে না, থাকবে না, কিন্তু তবে অকোষীয় মেসোগ্লিয়া থাকে। আমরা বলতে পারি মাঝখানে কি থাকবে? অকোষীয় মেসোগ্লিয়া থাকে। এগুলো লেখা আছে নোটে, যদিও আমরা জাস্ট একটা উদাহরণ দিব, এটার জন্য আমি একটু লিখলাম। আমরা একদম লাস্ট স্টেজে আছি, একটু দেখো অকোষীয় মেসোগ্লিয়া কি বললাম, যে ত্রিস্তরী প্রাণীর উদাহরণ এবং দ্বিস্তরী প্রাণীর উদাহরণটা আমরা একটু নিব, তার মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করব। তোমরা জানো, অলরেডি জানো যে দ্বিস্তরী প্রাণীর উদাহরণ তোমরা জানো, কারা বলো তো দেখি? দ্বিস্তরী প্রাণী একটু কমেন্ট করে দাও তো। নিডারিয়া, হ্যাঁ, নিডারিয়া। দ্বিস্তরী প্রাণীর উদাহরণ কি? নিডারিয়া পর্বের প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণী। ওকে, হ্যাঁ, খেয়াল করো, দ্বিস্তরী প্রাণীর উদাহরণ হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। উদাহরণ, হ্যাঁ, নিডারিয়া পর্বের প্রাণী উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাইড্রা, এটা আমরা জানি, আলাদাভাবে হাইড্রা একটা অধ্যায় ছিল আমাদের, তাই না? আর ত্রিস্তরী প্রাণীর উদাহরণ কারা দেখো তো? ত্রিস্তরী প্রাণীর উদাহরণ হচ্ছে ওই যে প্লাটিহেলমিনথেস থেকে একদম করডাটা পর্যন্ত যা আছে সব, ওই যে 9টা পর্ব সিরিয়ালি পড়াবো বলছি না? হ্যাঁ, এই যে প্লাটিহেলমিনথেস থেকে, খেয়াল করো, প্লাটিহেলমিনথেস থেকে একদম কোন পর্যন্ত? করডাটা পর্যন্ত যা আছে সব হচ্ছে ত্রিস্তরী প্রাণী। প্লাটিহেলমিনথেস থেকে একদম করডাটা পর্যন্ত যতগুলো আছে সব। তাহলে এইভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি ত্রিস্তরী প্রাণী, নিচের কোনটি দ্বিস্তরী প্রাণী, নিচের কোন পর্বটি দ্বিস্তরী, নিচের কোন পর্বটি ত্রিস্তরী, এভাবে প্রশ্ন পরীক্ষা আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবে। এবং আমি আশা করি যে এই বছর 10 মিনিট স্কুলের এইচএসসি ক্র্যাশ কোর্স থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট মেডিকেলে চান্স পাবে,
এটা আমি আশাবাদী, এটা আমি এতটুকু আশা করতেই পারি। তবে আমি এতটুকু তোমাদেরকে বলি, যদি আমার ক্লাসগুলো সিরিয়াসলি মনোযোগ দিয়ে করতে পারো, আমি মনে করি যে তোমার জন্য এটা মেডিকেলের জন্য প্রিপারেশন হয়ে যাবে, একটা পারফেক্ট প্রিপারেশন হবে। অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এতক্ষণ ধরে চিল্লাচ্ছি, তোমাদের শুনতে কষ্ট হচ্ছে, আমারও যেমন কষ্ট হচ্ছে, হবে, এটা স্বাভাবিক। পড়াশোনাটা বা কোনো কিছু অর্জন কষ্ট ছাড়া হয় না। তুমি উদাহরণ দেখো, প্রত্যেকটা সফলতার পিছনে অনেক অনেক কষ্ট জড়িত বা অনেক কষ্ট থাকে। তুমি কষ্ট করতেছো, তোমার আব্বা আম্মু কষ্ট করতেছে, স্যাররা কষ্ট করতেছে, মানে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা ভালো সাকসেস আসে, এটাই স্বাভাবিক। এটা তোমাকে মেনে নিতে হবে। তুমি যদি আরামায়েশ করে যদি সাকসেস চাও, সেটা পাওয়াটা খুবই দুষ্কর হয়ে যাবে, বা এটার প্রবাবিলিটি বা পসিবিলিটি খুবই কম। তো আমি এটাই বলি যে যারা এইচএসসি ক্র্যাশ কোর্সে যারা আসো, আশা করি বায়োলজিটা এমনভাবে পড়া দেবো, এখান থেকে তোমরা মেডিকেলে একটা হিট দিতে পারবা। আমি যেন এটা শুনতে পাই যে এইচএসসি ক্র্যাশ কোর্সে ম্যাক্সিমাম স্টুডেন্ট মেডিকেলে চান্স পাইছে তোমাদের ব্যাচ থেকে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি লাস্ট কথায়, যে তোমরা চাইলে রুই মাছের যে ক্লাসটা, এটা তোমাদের আছে, চাইলে উপরের লিঙ্কে দেওয়া আছে, ওইটাও করে নিতে পারো, যদিও অন্য স্যার বা ম্যাডাম নিবে তোমাদের। তারপরে কিছু কিছু বেসিক তোমরা চাইলে ক্লিয়ার করে নিতে পারো। উপরে রুই মাছের ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে, এবং শেষ পর্যন্ত করতে পারলে পুরো জিনিসটা বেসিকটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। একদম একটা মেডিকেল স্টাইলে পড়ানো আছে, কোনটার পর কোনটা মনে রাখবা। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই আমার জন্য দোয়া করবা। আবারও আইমান সাদিক ভাইকে স্যালুট। এরকম একটা প্ল্যাটফর্ম আসলে এটা অভাবনীয়, কারণ এই কথাটা না বললেই না হয়, অনেকেই অনেক দিক দিয়ে সেলিব্রিটি, কিন্তু স্টুডেন্টদেরকে পড়ায় সেলিব্রিটি পর্যায়ে ওই একজনই গেছে। আরও আছে। প্রথম আমি কিন্তু আইমান সাদিক ভাইকে আমি পাইছি যে ওই রকম আসলে এই পড়াশোনাটাকে বা পড়ানোর যে একটা শৈল্পিক পর্যায়ে নিয়ে যাওয়া ওনার বিশাল অবদান। যাই হোক, তো সবাই আইমান সাদিক ভাইয়ের জন্য দোয়া করবা, আর আমরা যারা 10 মিনিট স্কুলে যারা পড়াচ্ছি, যারা সব কিছু মেনটেন করতেছে, সবার জন্যই দোয়া করবা, যেন আমরা তোমাদেরকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ পর্যায়ে তোমাদের জন্য একটা সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ যেন করতে পারো, সেটা যেন সুযোগটা যেন আমরা দিতে পারি, আমাদের থেকে যেন সেই সুযোগটা পাও, যে আশা নিয়ে আসছো সেটা যেন ফুলফিল হয়। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।